আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ব্যাকরণের লেকচারে টোটাল ৩ টা টপিক একদম A to Z ক্লিয়ার করার চেষ্টা করব। সেটা কি, কি? একটা হচ্ছে বচন, একটা সংখ্যাবাচক শব্দ, আর একটা হচ্ছে পদক্রম বা পদ সংস্থাপন ক্রম। মানে কোন বাক্যের মধ্যে কোন পদগুলা কিভাবে বসবে এইটা নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা করব। এবং তোমরা সবাই জানো তোমাদের 9-10 এর যে পুরাতন নতুন ২ টা বই আছে, ২ টা বই ইনশাআল্লাহ তোমাদের সুন্দরভাবে কভার হয়ে যাবে। তো দেখো আমরা শুরু করব হচ্ছে আজকের পড়া বচন দিয়ে, ঠিক আছে? তো বচন টপিকটা থেকে মোটামুটি সহজ হইলেও প্রশ্ন মোটামুটি করা হয়। তো যে জায়গাগুলা থেকে প্রশ্ন করা হয় আমি সেই জায়গাগুলা আজকে তোমাদেরকে একটু ভিন্নভাবে পড়াবো। কেমন? যে ধরো এই বচন টপিকটা থেকে লাইনগুলাকে তোমাদের আমি মার্ক করে করে পড়াবো, যে ধরো এটা ১ নাম্বার ২ নাম্বার এইরকম করে টোটাল ধরো ২০টা বা ২৫টা লাইন বা ধরো ১৫টা বা ২০টা লাইন সুন্দর করে জাস্ট মুখস্থ রাখবা, বচন তোমাদের সুন্দরভাবে কভার হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দিই। তো দেখো বচন জিনিসটা আসলে কি বা বচন শব্দটা কোথা থেকে আসলো আমাদের এইটা বেসিক আগে জানতে হবে। আমরা একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের পড়াশোনাতে যাব ধীরে ধীরে ইনশাআল্লাহ। ওকে, তো প্রথমে দেখো এই জায়গাতে কি বলা আছে যে বচন, বচন ব্যাকরণের একটি কি পারিভাষিক শব্দ। তো এই যে আমি তোমাদেরকে বললাম না যে মার্ক করে করে পড়াবো, এই মার্ক করে করে পড়াইলে তোমরা সাইকোলজিক্যালি একটু আগায় থাকতে পারো, যে এই কয়েকটা জাস্ট আমার মার্ক করা আছে, নাম্বার দিয়ে দিয়ে আমি পড়তেছি, এই কয়টা লাইন পড়লেই আমার এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। তো ১ নম্বর আমরা যে লাইনটা পড়বো বা ১ নম্বর যে লাইনটা আমাদের জানতে হবে সেটা হলো কি, যে এই যে বচন, বচন শব্দটা বা ব্যাকরণের যে বচন শব্দটা ইউজ হয় এটা আসলে কোন ধরনের শব্দ, ঠিক আছে? এটা একটা পারিভাষিক শব্দ। এটা খুবই সিম্পল জিনিস। তো আজকের ক্লাসটাতে আসলে মার্ক করার পিছনে আরো কারণ আছে। যখন আমি মার্ক করে পড়াচ্ছি তার মানে লাইনগুলাকে তোমার মুখস্থ রাখতে হবে, এবং ওইটা রাখার জন্যই মেইনলি মার্ক করে করে দেয়া, যে ১ নম্বর লাইন আমার মুখস্থ হয়ে গেল। ওকে, তো ক্লাসের মধ্যেই ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। তো তোমরা ক্লাসটা সুন্দর করে দেখো। তো এই বচন শব্দের অর্থটা অ্যাকচুয়ালি কি? বচন শব্দের অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। তো বচন বলতে মেইনলি তোমরা নাম্বার যেটা পড়ছো ইংরেজিতে ওই টাইপেরই জিনিস। তো নাম্বার বলতে যেহেতু সংখ্যা বোঝায়, সেম ব্যাকরণে এই বচন শব্দটার একটা অর্থ আছে বা একটা লিটারাল মিনিং আছে বা একটা আক্ষরিক অর্থ আছে। সেটা হচ্ছে বচন শব্দের অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। অর্থাৎ বচন নিয়ে আমরা নরমালি সংখ্যাগুলা কিভাবে কাজ করে, সংখ্যাগুলাকে আমাদের বাস্তবিক লাইফে আবার বাংলায় কি বলে, আবার বিভিন্ন জায়গায় এক একটা সংখ্যা কি কি ভাবে বা কি কি নামে ইউজ হয়, এইটাই মেইনলি ব্যাকরণের মেইন পড়া। ওকে, তো ওই জিনিসটাই আমরা এই জায়গাতে দেখবো। দেখো এখানে কি বলা আছে, ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণার প্রকাশের উপায়কে বলা হয় হচ্ছে বচন। তো বিষয়টা এই জায়গাতে এই লাইনটা একটু বুঝতে হবে। সেটা কি, দেখো কি বলা আছে, আমরা যদি এটাকে ২ নম্বর দেই, এটাকে যদি আমরা হচ্ছে ৩ নম্বর লাইন দেই, কি বলা আছে দেখো, যে ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণার উপায়কে বলা হয় বচন। তার মানে তোমার এই বচন থেকে যদি প্রশ্ন আসে, এরকম বলা হইতে পারে যে ব্যাকরণের আসলে কোন কোন জায়গায় শুধুমাত্র বচন ইউজ করা যায়। সেটা কি কি? একটা হচ্ছে বিশেষ্য যেটাকে আমরা বলি হচ্ছে নাউন, আর একটা হচ্ছে সর্বনাম যেটাকে আমরা বলি হচ্ছে প্রোনাউন। অর্থাৎ নাউন এবং প্রোনাউন বাদ দিয়ে আসলে এই যে সংখ্যাগুলো এগুলা প্রকাশ করা যায় না। যার কারণে এই জায়গায় বলা আছে যে বিশেষ্য কিংবা সর্বনামের সংখ্যাগত ধারণা, ঠিক আছে? তার মানে যদি তোমাকে বচন আকারে কোনো কিছু প্রকাশ করতে হয়, তোমাকে বিশেষ্যের সাহায্যে অথবা সর্বনামের সাহায্যে এটাকে প্রকাশ করতে হবে। এই জায়গাতে এই কনসেপ্টটা দেয়া আছে। ওকে, তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এই ৩ লাইনের মধ্যে ধরো ৩ নম্বর লাইনটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা মাথায় রাখবা। তারপরে কি দেখো, এই যে বচন, এইটা হচ্ছে মোট ২ প্রকার, একটা একবচন এবং একটা বহুবচন। এটা নরমালি তোমরা সবাই জানো। ওকে, তো এখন আমরা এই জিনিসগুলাকে একবচন বহুবচন কি কি ভাবে আমরা চিনবো বা বেসিক্যালি কোন টাইপের প্রশ্নগুলো আসবে আমরা সেইগুলা এক বচন এবং বহু বচন থেকে দেখার ট্রাই করব। তো প্রথমে আমরা দেখো এক বচন বলতে কি বোঝায়। নর্মাল সেন্সে চিন্তা করো, বইয়ের ভাষাকে বাদ দাও। এক বচন বলতে কি বোঝায়, যে যেটা দ্বারা আসলে একটা কোনো কিছু বোঝায়, এটাই হচ্ছে এক বচন। তো এতটুকু কনসেপ্ট তুমি মাথায় রাখবা। তোমার মেইনলি সংজ্ঞা কখনো পরীক্ষাতে আসবে না ওইভাবে। আসলে তোমার একটা উদাহরণ দিয়ে বলবে যে এটা এক বচন নাকি বহু বচন, বা এই সেন্টেন্সটা দ্বারা, এই সেন্টেন্সটার এই স্পেসিফিক পদটা দ্বারা এক বচন নাকি বহু বচন বুঝায়। তো দেখো এই জায়গাতে যদি আমরা একদম ডিরেক্ট উদাহরণে যাই, যে সে এলো, মেয়েটি স্কুলে যায়নি। তো ২টা উদাহরণের মধ্যে তুমি যদি খেয়াল করো,
ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে তোমাকে যদি এই যে নাম্বার বা বচন প্রকাশ করতে হয় তাইলে নাউন অথবা প্রোনাউনের দ্বারাই অথবা বিশেষ্য অথবা সর্বনামের দ্বারাই তোমাকে আসলে এক্সপ্রেস করতে হবে। তো সেই জিনিসটা কিভাবে ঘটে সেই জিনিসটা আগে তোমাদেরকে দেখাই। সে এলো, এই জায়গাতে সাবজেক্ট হিসাবে কি ব্যবহার হয়েছে? প্রোনাউন। প্রোনাউনকে আমরা কি বলি? সর্বনাম। ওকে, সর্বনাম। তার মানে কি দেখো, সর্বনাম কার সাথে যুক্ত হচ্ছে? সর্বনামের দ্বারাই কিন্তু এই যে বচনটা এক্সপ্রেস হচ্ছে, ঠিক আছে। তারপরে কি দেখো, এই জায়গাতে মেয়েটি, মেয়েটি বলতে ধরো এটাও তোমরা একটা সর্বনামই ধরতে পারো, বা যে কোনো একটা নাম থাকলেও সেটাকে তোমরা নাউন হিসাবে ধরতা। তো দেখো এই জায়গাতে কিন্তু সর্বনামের সাহায্যেই এই যে বচনগুলা এগুলা প্রকাশ হচ্ছে। এখন সর্বনামের সাহায্যে কিভাবে এক বচনটা প্রকাশ হইলো ওই জিনিসটা এই জায়গা থেকে আমরা দেখার ট্রাই করব। তো এই উদাহরণটাই যদি তোমরা খেয়াল করো যে সে এলো, সে দ্বারা স্পেসিফিক কয়জন ব্যক্তিকে বোঝাচ্ছে? নর্মাল সেন্সে চিন্তা করবা, বইয়ের ভাষাকে বাদ দিবা, তাইলে জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। যে এরকম করে বলা হইলো যে সে তোমার বাড়িতে আসলো বা সে তোমার বাড়িতে আসতে চাচ্ছে, তাইলে সে দ্বারা কি দুইজন ব্যক্তিকে বুঝায় বা তিনজন বা একাধিক ব্যক্তিকে বুঝায়? কখনোই না। সে দ্বারা স্পেসিফিক যে কোনো একজন মানুষকে, ধরো এরকম করে বলা হইলো যে রহিম তোমার বাড়ি আসতে চায়, এখন রহিমের পরিবর্তে পরবর্তীতে যখন তাকে নিয়ে আবার কথা হচ্ছে তখন বলা হয় যে সে আসলে খুবই ভালো মানুষ এবং তোমার সাথে সে দেখা করতে চায়। তো ওই যে সে কথাটা পরবর্তী দুইটা লাইনে আমি ইউজ করলাম, সেটা কিন্তু স্পেসিফিক রহিমকেই টার্গেট করে বলা হচ্ছে। তো এজন্য কিন্তু সে দ্বারা একটা স্পেসিফিক মানুষকে বোঝাচ্ছে বা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। যেহেতু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে সেহেতু এই প্রোনাউন বা সর্বনামটাকে আমরা এক বচন বলতে পারি, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু একটা সেন্টেন্সের মধ্য থেকে তোমার আসতে পারে যে সেন্টেন্সটাতে আসলে এই যে সে, এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে, এক বচন নাকি বহু বচন। ওকে, এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। পরবর্তী বিষয়টা কি দেখো, যে মেয়েটি স্কুলে যায়নি, মেয়েটি দ্বারা একটা স্পেসিফিক মেয়েকে বোঝাচ্ছে, যে মেয়েটার নাম বলেনি বাট স্পেসিফিক একটা মেয়ের কথাই বলতেছে। যদি এরকম করে বলতো যে মেয়েগুলো স্কুলে যায়নি বা মেয়েরা স্কুলে যায়নি, তাইলে বিষয়টা আলাদা হইতো, তখন অনেকগুলা মেয়েকে বুঝাইতো। বাট এই জায়গাতে স্পেসিফিক একজন মেয়েকেই বুঝাইছে, তার মানে এরকম একজনকে যে বাক্য দ্বারা বা যে বাক্যের সাবজেক্ট দ্বারা, ঠিক আছে, বেসিক্যালি সাবজেক্ট, কারণ নাউন এবং প্রোনাউন গুলা বেসিক্যালি সাবজেক্ট হিসাবেই বসে। তো ধরো এই সাবজেক্টটা যখন স্পেসিফিক একজন মানুষকে প্রকাশ করবে বা যে কোনো একটা জিনিসকে বোঝাবে, সেটাকে আমরা এক বচন বলতে পারি। ওকে, এটা খুবই সহজ একটা জিনিস ছিল। তারপরে কি দেখো, বহু বচন। বহু বচন বলতে কি বোঝায়? সেম এই যে এক বচনের বিপরীত, যে যে কোনো কিছু দ্বারা যদি আমরা অনেকগুলা কিছু বুঝাই বা বহু জিনিস বুঝাই বা যেটা দ্বারা একের অধিক কোনো কিছু বুঝাবে, এরকম জিনিসকে বলা হবে কি? বহু বচন। ওকে, তো আমরা যদি ওই উদাহরণটাই সেম দেখি, দেখো তারা গেল। এখন তারা বলতে কি একজন ব্যক্তিকে বোঝাচ্ছে? না, তারা বলতে দুইজন, তিনজন, চারজন, এইরকম একটা সমষ্টি বোঝাচ্ছে। যেহেতু সমষ্টি বোঝাচ্ছে বা একের অধিক বা বহু বোঝাচ্ছে, যার কারণে এটাকে বহু বচন বলা হবে। তো সেম দেখো এইখানেও এইটা তারা কি একটা প্রোনাউন বা হচ্ছে কি সর্বনাম। বুঝতে পারতেছো এখন? এই যে আগে যেমন দেখলা, আগের জায়গাটাতে যে ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামে কি সংখ্যাগত ধারণা প্রকাশকে বচন বলে, তার মানে বচন প্রকাশ হবে শুধুমাত্র এই যে বিশেষ্য এবং সর্বনামের দ্বারা, ঠিক আছে। যদিও এক্সেপশনাল ক্ষেত্রে অন্যভাবে প্রকাশ হইতে পারে, সেগুলো আমরা পরে দেখবো, বাট বেসিক সেন্সে এইটা। ওকে, এটা মাথায় রাখো। তারপরে কি দেখো, মেয়েরা এখনো আসেনি, এই দেখো রা দ্বারা কিন্তু অনেকগুলা বুঝাচ্ছে, ঠিক আছে। তো এই যে এক বচন এবং বহু বচনের মধ্যে এটা হচ্ছে বেসিক পার্থক্য, এর বাইরে তোমাদের কিছু জানা লাগবে না। ওকে, তো ধরো আমরা ওই এক বচন বহু বচন এইটাকে আমরা 4 নম্বর দেই। আগে আমরা 3টা দেখছি, এটাকে ধরো এক বচন বহু বচন মিলে 4 নম্বরে আমরা 4টা লাইন শিখে গেলাম। এইভাবে আমরা কনসেপ্ট ধরে ধরে আগানোর ট্রাই করব। ওকে, এর পরবর্তীতে কি দেখো, এক বচন সম্পর্কে আমরা একটা ধারণা পাইছি স্পেসিফিক, বাট স্পেসিফিক এক বচন নিয়ে ডিটেলস আমরা জানি না, যে এক বচন কিভাবে একটা সেন্টেন্সে হইতে পারে বা একটা উদাহরণকে কিভাবে এক বচনে পরিণত করা যায়, এই বিষয়গুলো এখন আমরা একটু দেখার ট্রাই করব। তো এই জায়গাতে কি বলা আছে দেখো, উদাহরণগুলা দেখো, যে গরুটা, বাছুরটা, কলমটা, তারপরে হচ্ছে খাতাখানা, বইখানি। তো এই উদাহরণগুলা দেখে তোমরা কি বুঝতেছো? যে একটা স্পেসিফিক জিনিসকে, যেমন দেখো বইখানি বলতে কি বোঝায়? যে একটা বইকে। তারপরে ধরো খাতাখানা, মানে বলা হইলো যে আমার খাতাখানা কোথায়, ঠিক আছে। ধরো তুমি
চলিত ভাষায় বলতেছো যে আমার খাতাখানা কোথায়, ঠিক আছে, তার মানে আমার স্পেসিফিক ওই খাতাটা কোথায়, ধরো আমার ম্যাথ খাতাখানা কোথায়, এভাবে বলতেছো। তারপরে ধরো কলমটা, যে আমার কলমটা কোথায় রাখছি, তার মানে তুমি কি সবগুলা কলমের খুঁজতেছো না, তুমি খুঁজতেছো তোমার একটা স্পেসিফিক কলম আছে, সেই কলমটা তুমি কোথায় রাখছো। তারপরে কি দেখো বাছুরটা কোথায় গেল, গরুটা কোথায় গেল, এই দেখো। তার মানে আমরা যখন এই যে এক বচন চেনার চেষ্টা করব, তখন আমরা কিভাবে বলতে পারি? তো প্রথম সেন্সে আমরা কি জানি, যে বচন হইতে গেলে প্রথম শর্ত কি থাকবে, যে সেটা বিশেষ্য অথবা সর্বনাম না, মানে বিশেষ্য অথবা সর্বনাম মানে নাউন অথবা প্রোনাউন হিসাবে সাবজেক্টটা থাকবে। অর্থাৎ বচন হইতে গেলে আমাদের সাবজেক্টের জায়গায় কি থাকে, নাউন অথবা হচ্ছে প্রোনাউন, বা এটাকে আমরা বাংলায় বলতে পারি বিশেষ্য বা হচ্ছে সর্বনাম। ওকে, সর্বনাম। তো এখন আমাদের বচন হওয়ার জন্য এটা একটা শর্ত। এখন এক বচন হওয়ার জন্য কি কি শর্ত, উদাহরণগুলোতে দেখো কি কি দেয়া আছে। টা টা টা, তার মানে এই জায়গা থেকে ধরো একটা টা নিলাম। তারপরে দেখো খানা খানা, তারপরে দেখো খানি। তার মানে তুমি এইভাবে বলতে পারো না, যে সাবজেক্টের সাথে যদি প্লাস দিয়ে দাও, সাবজেক্টের সাথে যদি টা, তারপরে ধরো টি, তারপরে ধরো হচ্ছে খানা, তারপরে যদি খানি, এই শব্দগুলা যদি যুক্ত থাকে, তাইলে সেটাকে আমরা এক বচন বলতে পারি। সহজ না বিষয়গুলা? তো এইভাবে যদি তোমরা পড়ো, তাইলে বিষয়গুলাকে সহজ মনে হবে। ওকে, তো সেই জিনিসটা এইখানে বলা আছে। দেখো কোন কোন সময় টা, টি, খানা, খানি যোগ করে বিশেষ্যের এক বচন নির্দেশ করা হয়। ঠিক আছে, এখন এই যে বিশেষ্যের বলছে, এই জায়গাতে অনেকে কনফিউজ হইতে পারো যে ভাইয়া শুধু বিশেষ্যের কেন বললো, সর্বনামের কেন বললো না। ওইটা দুইটাতেই তোমরা করতে পারবা। ওকে, তো তোমাদেরকে আসলে একটু বইগুলাতে কমপ্লিকেটেড করে লেখা থাকে। তো বেসিক ধারণা তো তুমি বুঝে গেছো, যে যদি কোনো জিনিস বচন হয়, তাইলে অবশ্যই সাবজেক্ট হিসাবে সর্বনাম অথবা বিশেষ্য হবে। তো এখন সর্বনাম এবং বিশেষ্যের সাথে কি কি যুক্ত থাকতে পারে সেইগুলা যা জানবা। ওকে, তাইলে বারবার তোমার এরকম করে পড়তে হবে না যে বিশেষ্যের সাথে যুক্ত হইলো নাকি সর্বনামের সাথে যুক্ত হইলো, বা বারবার এগুলা পড়া লাগবে না। ওকে, তো এই স্ট্রাকচারে যদি কোনো কিছু থাকে, তাইলে সেটাকে বলা হবে হচ্ছে এক বচন। বোঝা গেছে এক বচন সম্পর্কে এতটুক, এক বচন সম্পর্কে একটা মানে ধরো একটা ডিটেলস আলোচনা। ওকে, এখন আমরা দেখবো যে বহু বচন সম্পর্কে। তো বহু বচন বলতে আমরা একটা বেসিক সেন্স জানি, যে বহু বচন হইলো যেটা দ্বারা কোনো কিছু বহুত্ব বুঝায় বা অনেক কিছু বুঝাবে এমন জিনিস, তাই না? এখন দেখো এই বহু বচন প্রকাশের জন্য স্পেসিফিক কিছু নিয়ম আছে। তার মানে তুমি প্রথমে কি দেখো, এই জায়গাতে এইভাবে ভাববা, তাইলে সুবিধা হবে। কিভাবে দেখো, যে বচন বলতে তুমি কি বোঝো? বচন মানেই সাবজেক্ট হিসাবে বিশেষ্য অথবা সর্বনাম থাকবে। ঠিক আছে, সর্বনাম থাকবে। এবং বহু যেহেতু বলছে, বহুর জন্য আমরা কি কি যুক্ত করতে পারি, এই জিনিসগুলো আমরা তার সাথে অ্যাড করে দিব। দেখো কি কি, যে রা, এরা, গুলা, গুলি, গুলো, দিক, দের, এইগুলা, তারপরে সব, সকল, সমুদয়, তারপরে কুল, বৃন্দ, বর্গ, নিশ্চয়, নিশ্চয় এটা। ওকে, নিশ্চয়। তারপরে হচ্ছে রাজি, রাশি, পাল, দাম, নিকড়, মালা, অবলি, এইগুলা ব্যবহৃত হয়। ওকে, তো যদি এইরকম বিশেষ্য কিংবা সর্বনামের সাথে আমরা এই জিনিসগুলো যুক্ত করে দিই, তাহলে সেটা বহুবচন রূপ নিয়ে নেয়। ওকে, এই জিনিসটা হচ্ছে বহুবচন। সেম যেমন ধরো মানুষরা, মানুষরা, মানুষরা দ্বারা কি একজন মানুষকে বোঝাচ্ছে না, ছেলেরা, ছেলেরা ফুটবল খেলে, তার মানে কি অনেকগুলা ছেলেকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তারপরে ধরো তুমি এইভাবে দিতে পারো যে আমগুলিকে নিয়ে আসো, ঠিক আছে, বা ফুলগুলো নিয়ে আসো। তো এই যে আম, আমকে একটা ধরো এরকম যদি উদাহরণ দাও, যে ফুলগুলি, ফুলগুলো, ফুলগুলো ধরো, ফুলগুলো নিয়ে আসো। ওকে, নিয়ে আসো। এখন এই জায়গাতে ফুলটা কি, ফুলটা একটা হচ্ছে নাউন বা হচ্ছে বিশেষ্য। তো যেহেতু তোমরা এই জায়গাতে বিশেষ্য পাইছো, তার মানে যেহেতু বিশেষ্য পাইছো, দেখো বচনও আইডেন্টিফাই কিভাবে করবা। যেহেতু তোমরা বিশেষ্য পাইছো, বিশেষ্যর মেইন মানে ইয়াটা কি, যে সাবজেক্ট হিসাবে যদি বিশেষ্য কিংবা সর্বনাম থাকে, সেটা বচনের মধ্যে পড়বে। এবং আরো একটা জিনিস থাকতে হবে, যে তার সাথে এক বচন কিংবা বহু বচন টাইপের শব্দ যুক্ত থাকা লাগবে বা পদ যুক্ত থাকা লাগবে। তো এই জায়গাতে কি দেয়া আছে দেখো, গুলো। তার মানে কি দেখো, বিশেষ্য প্লাস গুলো, এইটা কোন স্ট্রাকচারের মধ্যে পড়তেছে, বিশেষ্য কিংবা সর্বনামের সাথে যদি এই যে এই জিনিসগুলা থাকে, এই যে এখান থেকে গুলা বা গুলি বা গুলো আছে, আমরা এটা পাইছি। যেহেতু পাইছি, সেহেতু এটা একটা বহুবচন শব্দ বা বহুবচনওয়ালা বাক্য। ওকে,
এইভাবে কিন্তু জিনিসগুলাকে তোমার আইডেন্টিফাই করা লাগবে। জিনিসগুলো সহজ, তো ক্লাসের মধ্যেই তোমাদের পড়া হয়ে যাবে, তোমাদের আর বেশি কষ্ট করতে হবে না, ঠিক আছে? এইটাই। এখন দেখো আমরা আরেকটা জিনিস শিখবো, যে আমরা তো অনেকগুলা বহুবচন বাচক শব্দ দেখলাম, তাই না? তার মধ্যে একটা বহুবচন বাচক শব্দ আছে হচ্ছে রা, যেটা আমি তোমাদেরকে ধরো বললাম যে মানুষেরা, ছেলেরা। তো এই রাটা আসলে কার কার সাথে যুক্ত হয়, এইটা কিন্তু পরীক্ষাতে আসে। তো দেখো আমি তোমাদের 4টা পয়েন্ট কিন্তু দিছি, এটাকে ধরো 5 নম্বর পয়েন্ট হিসাবে আমি তোমাদেরকে পড়াচ্ছি। কি দেখো, যে রা কেবলমাত্র উন্নত প্রাণীবাচক, কি বলা আছে দেখো, উন্নত প্রাণীবাচক। তার মানে কি, যে সাবজেক্টটা বা যে বিশেষ্য কিংবা সর্বনাম তুমি যাই ইউজ করো সাবজেক্ট হিসাবে, সেটা অবশ্যই কি হইতে হবে, উন্নত প্রাণীবাচক। এবং এই উন্নত প্রাণীবাচকের সাথেই সবসময় রা এই বিভক্তিটা যুক্ত হবে এবং হয়ে বহুবচন প্রকাশ করবে, ঠিক আছে? তো পরীক্ষাতে এই জায়গা থেকে কি প্রশ্ন আসবে, যে নিচের কোনটি উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচন? ওকে, এইভাবে ডিরেক্ট প্রশ্নটা আসবে। তো এই জন্য তোমার জিনিসগুলো বুঝতে হবে। তো দেখো, উন্নত প্রাণীবাচক শব্দের সাথে আমরা রা যুক্ত করে কিভাবে আমরা আসলে বহুবচন করতে পারি। এইখানে কি বলা আছে দেখো, ছাত্ররা। তো এখন একটা দেখো, যে ছাত্র, ছাত্র বলতে কাদেরকে বুঝায়? ছাত্র বলতে মানুষকে বুঝাচ্ছে। এখন মানুষ কি, দেখো যত প্রাণী আছে তার মধ্যে সব থেকে উন্নতর পর্যায়ে না, সব থেকে উপরের লেভেলে না? এজন্য আমরা আসলে এই যে ছাত্ররা শব্দটা দ্বারা উন্নত প্রাণীবাচক শব্দটাকে বুঝতেছি। এখন উন্নত প্রাণীবাচক শব্দ যেগুলাই আছে সেগুলোর সাথে আমরা রা যুক্ত করব, ঠিক আছে? তো এইটা সবসময় ব্যবহৃত হয়। তো তুমি অনেকে বলতে পারো যে ভাইয়া, আরো তো অনেকগুলা হচ্ছে শব্দ আছে বহুবচনে, সেগুলো আমরা যুক্ত করলে কেমন শোনাবে বা কেমন হবে? সেগুলা কি তখন বহুবচন হবে না? হবে, বাট সবার একটা মানে বেস্ট অপশন আছে, বা একটা কোনটার সাথে বেস্ট এক্সপ্রেশন আছে, তো সেই বেস্ট এক্সপ্রেশনটা রা হিসাবে যুক্ত হবে। তুমি যদি এইভাবে দাও যে ছাত্র, ছাত্র ধরো এই জায়গাতে আমরা কি কি দেখছি, ধরো রা, এরা, তারপরে ধরো গুলি, গুলো, দের, তারপরে ধরো ছাত্র বর্গ। তুমি যদি এইভাবে দাও ছাত্র বর্গ, তো এটাও কিন্তু বহুবচন হইতেছে। কিন্তু স্পেসিফিক একটা জিনিসের সৌন্দর্য বর্ধনের জন্য স্পেসিফিক একটা, মানে ধরো একটা বিষয় কি তোমাদেরকে আমি ধরো বলি, ধরো তোমার শার্টে অনেক স্যুট করে ভালো, তো তুমি কি কখনো টি শার্ট পরতে চাইবা না? তুমি চাইবা যে তোমার সাথে যাতে শার্টই হয়। ধরো তুমি একটা ডেটে গেছো, বা যে কোনো একটা তোমার খুব ভালো একটা আত্মীয় স্বজনের বাড়িতে বাসায় ঘুরতে গেছো, গিয়ে তুমি তো বেস্ট অপশনটাই নিয়ে যাবা। তুমি কি কখনো বেস্টটা রেখে তোমাকে যেটাতে খারাপ দেখায় সেটা নিয়ে যাবা? কখনোই যাবা না। তো এজন্যই উন্নত যেগুলা প্রাণীবাচক শব্দ আছে বা উন্নত প্রাণীবাচক যে বিশেষ্য কিংবা সর্বনাম আছে, সেগুলা চেষ্টা করবে যে তার সাথে যেটাকে সব থেকে ভালো মানায় সেটাকে নেওয়ার জন্য। এই সেন্স থেকে কিন্তু রা এই যে উন্নত প্রাণীবাচক শব্দগুলোর সাথে বসে, এই যে বর্গ, বৃন্দ, এইগুলা আমরা বসাচ্ছি না, ঠিক আছে? স্পেসিফিক এইটা খুব ভালোভাবে মাথায় রাখবা। তো এই জিনিসটা এখানে দেখো, ছাত্ররা, তারপরে হচ্ছে তারা, তারা বলতে তো মানুষকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে? শিক্ষকেরা, শিক্ষকেরা তো অনেক উন্নত মানে উপরের লেভেলের। তো এই জন্য কিন্তু উন্নত প্রাণীবাচক শব্দগুলোর সাথে রা যুক্ত হচ্ছে। ওকে, তো পরীক্ষাতে এরকম স্পেসিফিক দিবে যে নিচের কোনটিতে উন্নত প্রাণীবাচক শব্দের ব্যবহার করে বহুবচন করা হয়েছে। ধরো এই উদাহরণটা দিয়ে দিল, একটা অপশন ধরো এটা গ নম্বরে দিয়ে দিল, যে শিক্ষকেরা জ্ঞান দান করেন, ঠিক আছে? এই জিনিসগুলা এইভাবে বুঝতে হবে। এখন যদি আমরা একটু পরে দেখি, কি বলা আছে দেখো, যে গুলা, গুলি এবং গুলো, এগুলো প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক শব্দের সাথে বহুবচনে যুক্ত হয়, ঠিক আছে? সেম এটাকে যদি আমরা একটু 6 নম্বর দিয়ে দিই, যে কি বলা আছে, যে গুলো, গুলি এবং গুলা, গুলি এবং গুলো, এইগুলো প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক। আগে আমরা কি দেখলাম, যে রা শুধুমাত্র উন্নত প্রাণীবাচকে ব্যবহৃত হয়। এই জায়গাতে গুলা, গুলি, গুলো এগুলো প্রাণী এবং অপ্রাণীবাচক সব জায়গাতে ব্যবহৃত হয়ে বহুবচন রূপে প্রকাশ হইতে পারে। সেই জিনিসগুলা দেয়া আছে, দেখো কি কি বলা আছে দেখো, এতগুলো কুমড়া দিয়ে কি হবে? তো এই জায়গাতে এতগুলো দ্বারা কাকে মডিফাই করতেছে? কুমড়াকে। কুমড়া কি একটা নাউন, তার মানে কি দেখো বিশেষ্যকে, ঠিক আছে? বিশেষ্যকে। তো তোমরা এইটা অনেক সময় ভুল ভাইবো না, যে সব সময় বিশেষ্যের সাথেই বা বিশেষ্যের পিছেই বা পরেই গুলা, গুলি এইগুলা যুক্ত হবে। বিশেষ্যকে রিপ্রেজেন্ট করতে পারে বা সর্বনামকে রিপ্রেজেন্ট করতে পারে এমন শব্দের সাথেও কিন্তু এই গুলাগুলি যুক্ত হইতে পারে। তো এই তার প্রমাণটা দেখো এইখানে। এইখানে কিন্তু এইভাবে দেয়া নাই যে কুমড়া গুলি দিয়ে কি হবে, বলা আছে দেখো এতগুলা কুমড়া দিয়ে কি হবে। তো এতগুলা দ্বারা কিন্তু ওই কুমড়াকেই বোঝাচ্ছে, ঠিক আছে না? যে এতগুলা দ্বারা কি এইখানে কোনো লাউকে বোঝানো হচ্ছে না, ওই কুমড়াকেই বোঝানো হচ্ছে। তো এই জন্য কিন্তু আলাদা করে থাকলে কনফিউজ হওয়ার কিছু নাই, বা এরকম বোঝারও কিছু নাই যে ভাইয়া এইখানে কিভাবে আসলে বিশেষ্য কিংবা সর্বনামকে দ্বারা
প্রকাশ হইলো। মেইন কথা হইলো ওই যে শব্দটা বহুবচন প্রকাশ করতেছে ওইটা স্পেসিফিক ওই বিশেষ্য কিংবা সর্বনামকে রিপ্রেজেন্ট করতেছে কিনা। যদি রিপ্রেজেন্ট করে দেয় তাইলেই বুঝতে হবে যে এই দুইটার একটা অন্তমিল আছে বা কানেকশন আছে। ঠিক আছে, সেই জিনিসটা এখানে বলা হয়েছে। দেখো এতগুলা কুমড়া দিয়ে কি হবে, ঠিক আছে, এই যে গুলা। এখন এই কুমড়াটা কি, দেখো কুমড়াটা কিন্তু মানে ধরতে গেলে কুমড়া কি আছে, প্রাণ আছে, প্রাণীবাচক তোমরা ধরে নাও। ওকে, তারপরে কি দেখো এতগুলা টক, এতগুলো আমগুলো টক। এই যে আম কি, আম একটা হচ্ছে কি বলা যায় যে প্রাণীবাচক। প্রাণী প্রাণী বলা যাবে আম, আমকে আমকে কি প্রাণী বলা যাবে? যাবে, যাবে, কারণ তাকে ধরো গাছে থাকা অবস্থায় তুমি বললা, তখন তো তার প্রাণের সঞ্চালন আছে। ঠিক আছে, তারপরে কি দেখো টাকাগুলো দিয়ে কি হবে, এই যে টাকাগুলোকে তুমি হচ্ছে অপ্রাণীবাচক বলতে পারো, কারণ টাকার তো কোনো প্রাণ নাই। ঠিক আছে না? তারপরে কি দেখো ময়ূর গুলো পুচ্ছ নাড়িয়ে নাচছে, এই যে ময়ূর গুলা কি পুচ্ছ নাড়িয়ে নাচছে। ঠিক আছে, তো এই তিনটা কিন্তু স্ট্রাকচারাল দিক থেকে ঠিক আছে যে বিশেষ্য কিংবা সর্বনামের সাথে গুলাগুলি এইগুলা যুক্ত হয়েছে, বাট এই জায়গাতে এইটা কিন্তু একটু কনফিউজড করে দিছে। তো পরীক্ষাতে কিন্তু এই টাইপের জিনিসগুলো আসবে, যদি আসে কনফিউজড হওয়া যাবে না একদমই। বুঝতে পারছো? তো এইভাবে মনে রাখবা যে প্রাণী এবং অপ্রাণীবাচক শব্দের সাথে এই যে গুলা, গুলি এবং গুলো, এই তিনটা যুক্ত হয়ে বহুবচন করতে পারে। ঠিক আছে, এতটুকুই, এর বাইরে কিন্তু এই জায়গা থেকে জানা লাগবে না। ওকে, এখন দেখো এইখানে কি বলা আছে, উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কি কি। ঠিক আছে, এইটা তোমাদের বইয়ে একটু কমপ্লিকেটেড করে লেখা আছে, আমি তোমাদের সুন্দর করে বুঝাই দিলাম। এইভাবে মনে রাখবা যে এইভাবে পড়বা যে বৃন্দ, বর্গ, মণ্ডলী এবং গণ এইগুলা হচ্ছে উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দের সাথে যুক্ত হয়। ওকে, আমরা আগেও দেখছি যে রা এটা যুক্ত হয়, তারপরে আমরা কি পাইলাম যে উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দের সাথে। আমরা আগে দেখছি যে রা কি উন্নত প্রাণীবাচক শব্দের সাথে যুক্ত হয়, আর স্পেসিফিক এই জায়গায় এক্সট্রা কি আছে, এক্সট্রা আছে যে উন্নত প্রাণীবাচক মানে স্পেসিফিক মানুষকে উল্লেখ করা আছে। ঠিক আছে, আগে যেমন রা কি ছিল, দেখো যে রা হচ্ছে কেবল উন্নত প্রাণীবাচক শব্দের সাথে যুক্ত হয়। ওকে, তো এই যে বাকি এখন আমরা যেগুলো দেখলাম যে বিন্দু, বর্গ, মণ্ডলীগণ, এগুলো উন্নত প্রাণীবাচক তো আছেই, তার মধ্যে স্পেসিফিক মানুষকে যাদের বুঝাবে সেগুলোর সাথে তুমি যুক্ত করতে পারবা। ঠিক আছে, তো এইখানে যে উদাহরণগুলো আছে এইগুলা থেকে তোমাদের এই টাইপের প্রশ্ন আসতে পারে যে ধরো নিচের কোনটিতে উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দের ব্যবহার হয়েছে, বা নিচের কোন শব্দটি উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দ। ঠিক আছে, তো তখন কি দেখো বৃন্দ যুক্ত করে কি হয় যে সুধীবৃন্দ, ভক্তবৃন্দ, শিক্ষক বৃন্দ। ওকে, তো দেখো এইগুলা কিন্তু শিক্ষক বৃন্দ বা হচ্ছে ভক্তবৃন্দ, এইগুলা দ্বারা কিন্তু স্পেসিফিক একটা মানুষকেই বোঝাচ্ছে। ভক্ত বলতে কি কোনো পশু পাখি ভক্ত হইতে পারে না, শিক্ষক বৃন্দ বলতে তো মানুষকেই বোঝানো হচ্ছে। তারপরে সুধীবৃন্দ কি, যারা সুধী ব্যক্তি আছে তাদেরকে বলা হচ্ছে। তারপরে কি দেখো এই দেখো পণ্ডিত বর্গ, পণ্ডিত তো এক মানুষের, মানুষ ছাড়া তার কিছু না। মন্ত্রীবর্গ, দেবগণ, নরগণ, জনগণ, শিক্ষক মন্ডলী, সম্পাদক মন্ডলী। ঠিক আছে, তো এই জিনিসটা অনেক সময় তোমরা এই জায়গা থেকে অনেক সময় আমাকে প্রশ্ন করো যে ভাইয়া আমরা তো এইভাবেই লিখতে পারি যে শিক্ষকরা। ঠিক আছে, শিক্ষকরা, আর এইখানে তো দেয়া আছে যে শিক্ষক বৃন্দ, শিক্ষক মন্ডলী। তো পরীক্ষাতে আসলে যদি স্পেসিফিক এইভাবে দিয়ে দেয় যে নিচের কোনটিতে হচ্ছে বহু বচনের ব্যবহার হয়েছে, ঠিক আছে, যদি তিনটাই অপশন থাকে তাইলে কি করব। ঠিক আছে, তো তখন তুমি সব থেকে বেস্ট অ্যান্সারটা করা উচিত, মানে যখন দেখবা যে অ্যান্সার অনেকগুলো করা আছে, তো তুমি আগে কি দেখছো এই জিনিসটা একটু ভালো করে বোঝো, কঠিন না বাট একটু মনোযোগ দিয়ে বোঝো। আগে কি দেখছো যে শুধু উন্নত প্রাণীবাচক শব্দের সাথে রা যুক্ত হয়, সেইখানে তুমি দেখছো শিক্ষকরা। ওকে, এখন একটা জিনিসকে যত বেশি স্পেসিফিক করে আনসার দেওয়া যায় তত রাইট হওয়ার চান্স থাকে। তো তুমি আগে দেখছো যে এই জায়গাতে হাফ লেখা যে উন্নত প্রাণীবাচক শব্দের উদাহরণ হচ্ছে শিক্ষকেরা। ওকে, পরে এসে দেখলা কি যে উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দের বহু বচনে ব্যবহৃত। তার মানে কি দেখো মনুষ্য দ্বারা স্পেসিফিক করা হচ্ছে, যেহেতু স্পেসিফিক করা হচ্ছে সেহেতু যদি শিক্ষক বৃন্দ বা শিক্ষক মন্ডলী যেটাই অপশনে থাক সেটা তোমার অ্যান্সার করে আসতে পারে, মানে অ্যান্সার করে আসতে হবে। তো অনেক সময় তোমরা দেখবা যে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে বিভিন্ন কোচিং সেন্টার বা অ্যান্সার শিটের সাথে বা বই থেকেও তুমি অ্যান্সার মেলায়া নাম্বার পাচ্ছ না। কেন নাম্বার পাও না জানো? এই যে এই জায়গাগুলো থেকে তোমাদের মার্ক কেটে নেয়। তুমি তো পরীক্ষাতে দিয়ে এসে বুঝলা যে তুমি হচ্ছে এটাতে মার্ক পাবা, কিন্তু আলটিমেটলি যদি সঠিক অ্যান্সার একাধিক থাকে, এটা খুব ভালোভাবে মাথায় রাখবা, বেস্ট যেটা সঠিক অ্যান্সার সেইটা না দিলে বাকিটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো অনেকের এই আইডিয়াটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট ছিল না।
আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এই জন্য সবসময় যেটা বেস্ট অ্যান্সার হবে সেটাকে তোমার অ্যান্সার করতে হবে। ওকে, এখন দেখো প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক শব্দের বহুবচনে কি কি ব্যবহৃত হয়। ঠিক আছে, কি কি বলা আছে দেখো, কুল, সকল, সব, সমূহ, গুলো, গুলি, গুলো। ওকে, তো বিশেষ করে তোমরা যদি উদাহরণগুলোকে একদমই মুখস্থ না করো, জাস্ট এই জিনিসটাকে মুখস্থ করবা যে কুল, সকল, সব, সমূহ, গুলা, গুলি, গুলো, এইগুলা কোন শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। ঠিক আছে, বুঝতে পারছো? যদি এই জিনিসটা তোমার মাথায় থাকে তাইলে তুমি অটোমেটিক্যালি উদাহরণ আসলে পেরে যাবা। ওকে, তো এই জন্য যখন তুমি মুখস্থ করবা তখন এইভাবে করবা যে কুল, সকল, সব, সমূহ, গুলাগুলি, গুলো, এইগুলা প্রাণী এবং অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। ঠিক আছে, বুঝতে পারছো? এই জিনিসটা মাথায় রাখবা। সাবজেক্টের সাথে এই ওয়ার্ড গুলো অ্যাড করলেই কি বহুবচন হয়ে যাবে? তো এটার অ্যান্সার তো তুমি পেয়ে গেছো যে অনেক সময় অ্যাড থাকতে পারে, নাও থাকতে পারে। যেমন ওই যে এতগুলা কুমড়া, এটাতে কিন্তু হচ্ছে মেইনটা হচ্ছে কিন্তু কুমড়া সাবজেক্ট, কিন্তু এতগুলার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে। তো মেইন কথা হচ্ছে সাবজেক্টকে যদি রিপ্রেজেন্ট করে এই শব্দগুলা যুক্ত হয়ে, তাইলেই সেটা বহুবচন বা একবচন প্রকাশ করতে পারে। ঠিক আছে, ঠিক আছে লিয়া? ওকে, হ্যাঁ হ্যাঁ, পরে বুঝাই দিচ্ছেন। ঠিক আছে, মানে তোমরা যে প্রশ্নগুলো করবা ওইগুলো আমি অলরেডি জানি। ঠিক আছে, কারণ স্টুডেন্ট পড়াইতে পড়াইতে অনেকে এই প্রশ্নগুলো করে, বা আমরা জানি যে কোন জায়গাগুলোতে আটকে যাইতে পারো। তো ওই সেন্স থেকে মোটামুটি অ্যান্সার তুমি পেয়ে যাবা। তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা করবা, আমি তো তোমাদের কমেন্টস খেয়াল করি। ওকে, তো এইভাবে মাথায় রাখবা। তো দেখো তোমরা যদি একটু এই জায়গাতে দেখো প্রাণীবাচক বা অপ্রাণীবাচক কি বলা আছে, কুল, কবিকুল, পক্ষীকুল, মাতৃকুল, বৃক্ষকুল। তারপরে কি দেখো, এটাকে ধরো প্রাণীবাচক। ওকে, এটা প্রাণীবাচক, প্রাণীবাচক। তারপরে সকল দেখো, পর্বত সকল, এগুলা তো প্রাণীবাচক না, এগুলা ধরো অপ্রাণীবাচক। ঠিক আছে, তারপরে মানুষ্য সকল, এটা প্রাণীবাচক। তারপরে দেখো ভাই সব, পাখি সব, বৃক্ষ সব, মনুষ্য সম। তো প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের সাথে এইগুলা যুক্ত হয়ে বহুবচন গঠন করবে। ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু এই টাইপের জিনিসগুলো আসবে যে নিচের কোনটিতে, বা এরকম করে ধরো দিল যে এই যে সব, এই শব্দটা কিভাবে আসলে কার সাথে যুক্ত হয়ে বহুবচন গঠন করতে পারে, তখন তুমি দিলে যে প্রাণী এবং অপ্রাণীবাচক শব্দের সাথে। ওকে, এইভাবে মনে রাখবা। এরপরে কি দেখো, প্রাণী অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত বহুবচন শব্দ, মানে নিচের যেগুলা আছে এগুলা সবসময় শুধুমাত্র অপ্রাণীবাচক শব্দের সাথে যুক্ত হবে। কি দেওয়া আছে দেখো, অবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি। ওকে, তো এইগুলা কিন্তু খুবই ভালো করে মনে রাখতে হবে, এগুলো ওয়ান কাইন্ড অফ একটা রুলের মতো। ঠিক আছে, রুলটা জানা থাকলে তুমি উদাহরণগুলো ইজিলি বুঝতে পারবা। যে এরকম যে তোমার পরীক্ষাতে আসে যে ধরো তারকা, রাজি, তো তুমি জানো যে রাজি যদি থাকে তাইলে সেটা অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়, শব্দের শেষে যদি বা শব্দের সাথে যদি রাজি থাকে। তো এরকম যদি তোমার আসে তখন তুমি ইজিলি বুঝতে পারবা। ওকে, তখন আর তোমার এই যে উদাহরণ একদম এগুলো মুখস্থ করার প্রয়োজন নেই। তো এই জন্য এই জিনিসটা খুব ভালো করে মুখস্থ করবা। ওকে, তারপরে কি দেখো, আরো এই যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা পরীক্ষাতে অনেক সময় আসে। কি দেয়া আছে দেখো, যে পাল ও জুত। ওকে, পাল এবং জুত এই দুইটা শব্দ কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়। ঠিক আছে, এই যে আমি তোমাদের গোল চিহ্ন দিয়ে দেই কেন, যাতে তোমরা বুঝতে পারো যে প্রশ্নটা কোন জায়গা থেকে হইতে পারে। ঠিক আছে, প্রশ্নটা তোমার এইভাবে হইতে পারে যে পাল এবং জুত এই দুইটা কিসের বহুবচনে ব্যবহৃত হয়, বহুবচনে। ঠিক আছে, এগুলা হচ্ছে জন্তুর বহুবচনে। যেমন দেখো তুমি বলে গরুর পাল, ভেড়ার পাল, তো দেখো ভেড়া, গরু এগুলা কিন্তু জন্তু। ঠিক আছে না, সে কথাই দেখো, রাখাল গরুর পাল লয়ে মাঠে যায়, হস্তি যুদ্ধ মানে হচ্ছে হাতির যুদ্ধে মাঠের ফসল নষ্ট করেছে। ঠিক আছে না, তার মানে কি দেখো, এই যে পাল এবং জুত এই দুইটা স্পেসিফিক শব্দ শুধু জন্তুর বহুবচনে ব্যবহার করা হয়। ঠিক আছে, তার মানে এই যে আজকে আমরা যে জিনিসগুলো পড়তেছি, বা এই যে আমরা বচন থেকে যে জিনিসগুলো জানতেছি, জাস্ট একটা টাইপ ভাবে আমাদের পড়তে হবে, যে আসলে কিভাবে একটা শব্দ যুক্ত হয়ে কার কার ক্ষেত্রে এটা বহুবচন বা একবচন প্রকাশ করতে পারে। ঠিক আছে, এতটুক জানলেই হবে। ওকে, তো এইটা জানার জন্য জাস্ট রুলগুলা এইভাবে, যে এই শব্দগুলা যদি কোনো কারোর সাথে যুক্ত হয় তাইলে সেটা অপ্রাণীবাচক শব্দের বহুবচন হিসাবে এক্সপ্রেসড হয়, বা প্রকাশিত হয়, বা কনসিডারেড হয়। ঠিক আছে, এইভাবে জিনিসগুলাকে তোমার মাথায় রাখতে হবে, খুবই সহজ জিনিস, জাস্ট একটু মনে রাখলেই জিনিসগুলা হয়ে যাবে। ওকে, তারপরে ধরো আমরা এই এই জায়গাতে ধরো এটাকে আমরা 7 নম্বর দেই। ওকে, 7 নম্বরে কি বলা আছে দেখো, যে এই জায়গাতে কিছু কিছু
ওয়ার্ড আছে যেগুলো একটু কমপ্লিকেটেড, যে কমপ্লিকেটেড গুলা থেকে তোমার বুঝতে হবে যে এটা আসলে এক বচন নাকি বহু বচন নাকি এক বচন বহু বচন উভয়ই বোঝায়। ঠিক আছে, তো এই জায়গার যে মানে জিনিসগুলো আছে এগুলা মেইনলি মুখস্থ করে রাখলে খুব ভালো হয়, কারণ সব সময় তুমি মাথা খাটাইতে পারবা না পরীক্ষার হলে। তো এই জিনিসটা আমি বুঝাইও দিব, তো তুমি চাইলে একটু মুখস্থ করে রাখতে পারো। কিছু কিছু জিনিস আসলে মানে মেমোরাইজ করে রাখা ভালো। ঠিক আছে, তো সেটা দেখো কি বলা আছে যে সিংহ বনে থাকে, এটা এক বচন এবং বহু বচন দুই অর্থেই ব্যবহৃত হয়। তো সিংহ দ্বারা একটা স্পেসিফিক সিংহকেও বোঝানো হয়, আবার একটা সিংহ জাতকেও বোঝানো হয়। তো সেন্টেন্সটা যদি তুমি এরকম করে বলো যে সিংহ বনে থাকে, তার মানে তুমি বলতে পারো যে এই সিংহটা বনে থাকে, একটা স্পেসিফিক সিংহকেও তুমি এক্সপ্রেস করতে পারো, বা সিংহ বনে থাকে বলতে একটা পুরো সিংহ জাতিকেই তুমি এক্সপ্রেস করতে পারো। যার কারণে কিন্তু এই সেন্টেন্সটাকে দুইটা অর্থেই প্রকাশ করা যায়, যে এটা এক বচন অর্থেও প্রকাশিত হইতে পারে, বহু বচন অর্থেও প্রকাশিত হইতে পারে। যার কারণে এখানে বলা হয়েছে যে সিংহ বনে থাকে, এটা এক বচন এবং বহু বচন উভয় ক্ষেত্রে ব্যবহার হয়। ঠিক আছে, তারপরে কি দেখো, পোকার আক্রমণে ফসল নষ্ট হয়। এখন পোকার আক্রমণ বলতে স্পেসিফিক একটা পোকাকে বোঝাচ্ছে না, বিভিন্ন ভেরিয়েশনের পোকাকে বোঝাচ্ছে। আগে যেমন আমরা ধরো সিংহকে একটা সিংহ হিসাবেও কল্পনা করতে পারি। সিংহ কি এমন আছে যে ধরো মাথা লম্বা সিংহ, তারপরে পা ভাঙ্গা সিংহ, এমন কি সিংহ আছে? না, এমন সিংহ নাই। কিন্তু পোকার মধ্যে তুমি দিতে পারবা যে ছোট পোকা, বড় পোকা, কালো পোকা, তারপরে ধরো আরো কেঁচো টাইপের পোকা বিভিন্ন। ঠিক আছে না, তারপরে ধরো আরো পোকার তো বিভিন্ন ভেরিয়েশন আছে। যার কারণে এই পোকাকে কিন্তু একটা স্পেসিফিক এক বচন অর্থে ব্যবহার করা যায় না। ওকে, এই জন্য কিন্তু এই পোকা দ্বারা বহু বচনকে বোঝাচ্ছে। ঠিক আছে, তারপরে কি দেখো, বাজারে লোক জমেছে। এখন এই যে বাজারে লোক, একটা বাজারের মধ্যে যখন লোকেরা যায়, বেসিক্যালি তোমরা ইয়াগুলা কি বলে, নাউন বা হচ্ছে প্রোনাউন যেটাই থাক না কেন, এই যে এখানে নাউন বা প্রোনাউন হিসাবে লোককে ব্যবহার করা হয়েছে। সাবজেক্টটাকে তোমরা খেয়াল করবে, কি বলা আছে, বাজারে লোক জমেছে। লোক বলতে কি একজন লোককে কখনো বোঝায়? বা লোক বলতে কি স্পেসিফিক একটা লোককে বোঝানো হচ্ছে? না, লোক বলতে বিভিন্ন লোক থাকতে পারে, অনেকগুলা লোককে। বা স্পেসিফিক যদি এইভাবে বলা হইতো যে বাজারের লোকটি গিয়েছে, তাইলে একটা এক বচন ব্যবহার হইতো। কিন্তু এই সেন্টেন্সটা দ্বারা কখনোই একজনকে বোঝানো সম্ভব না, যার কারণে এই সেন্টেন্সটাকে বহু বচন অর্থে ব্যবহৃত হয়। ওকে, তারপরে কি দেখো, বাগানে ফুল ফুটেছে। এখন দেখো, বাগানে ফুল ফুটেছে বলতে একটা ফুলকে কিন্তু বোঝানো হচ্ছে না। ঠিক আছে, বাগানে অনেক টাইপের গোলাপ থাকতে পারে, রজনীগন্ধা থাকতে পারে, কাঠ গোলাপ থাকতে পারে, আরো বিভিন্ন ভেরিয়েশন থাকতে পারে। আমি ফুলের নাম অত বেশি জানি না। ঠিক আছে, তো সেই সেই টাইপের ফুল আসলে মানে থাকতে পারে বিভিন্ন ভেরিয়েশনে। যদি বিভিন্ন ভেরিয়েশনের ফুল থাকে তাইলে সেটাকে বহু বচন করা যায়। তাইলে দেখো বেসিক পার্থক্য গুলা কোথায় পাইলা? সিংহ দ্বারা কিন্তু একটা সিংহকে বোঝানো হচ্ছে, বাট বাকি যেগুলাই থাক না কেন সেগুলাকে কিন্তু তুমি কখনো একটা অর্থে প্রকাশ করতে পারবা না। যার কারণে এই নিচের তিনটা দ্বারা বহু বচন বোঝায়, এবং উপরের যে সিংহের উদাহরণটা আছে এটা দ্বারা এক বচন এবং বহু বচন বোঝায়। ঠিক আছে, তো এত কিছু যদি মাথায় না রাখতে চাও, আমি তারপরেও তোমাদের ব্যাক স্টোরিটা বলে দিলাম, মাথায় রাখতে সুবিধা হবে। ঠিক আছে, গুণাবলী গুণাবলী সমূহ লিখলে কি অবৈধ হবে? গুণাবলী লেখা যাবে না, কারণ কি দেখো, গুণাবলী অলরেডি তুমি বহু বচন বানায় ফেলছো। ঠিক আছে, সাদমান যে প্রশ্নটা করছো যে গুণাবলী সমূহ, ঠিক আছে, এখন গুণাবলী গুণাবলী ঠিক আছে, গুণাবলী এটা এমনিতেই কিন্তু হচ্ছে অনেকগুলা গুণের প্রকাশ করতেছে। তো তুমি ওইটাকে লিখতে পারবে না, সেগুলো আমরা আসবো ধীরে ধীরে। যে সকল মানুষ, এমন তোমাকে যদি আমি একটা উদাহরণ দিই, এইভাবে ধরো সকল মানুষ, তুমি এইভাবে লিখলা। এখন সকল মানুষেরা এইভাবে একটা উদাহরণ দিলা, ঠিক আছে, তাইলে তুমি ভালো বুঝতে পারবা। এখন দেখো, মানুষেরা দ্বারা কিন্তু সকলকে অলরেডি বোঝানো হচ্ছে, তো তুমি সকলটা কেন ইউজ করবা? সকলটা ইউজ করা যাবে না, যেটা অলরেডি বহু বচন বোঝাচ্ছে সেটাকে তুমি আরো একটা দিয়ে, মানে তুমি যখন ইংরেজিতে রিডান্ডেন্সির ব্যবহার করবা, ঠিক আছে, যে একই শব্দের বারবার ব্যবহার, যেমন তোমাকে যদি আমি এই জায়গাতে বুঝাই, ধরো রিপিট, রিপিট এগেইন, এগেইন, এটাকে কখনো ব্যবহার করা যায় না। রিপিট মানেই এগেইন বোঝাচ্ছে, তো বিষয়টা সেরকম হয়ে গেছে। ঠিক আছে, তো যখন এই ধরনের জিনিসগুলো আসবে তখন তোমার একসাথে দুইটা জিনিস ইউজ করা যাবে না, একসাথে দুইটা বহুবচন ইউজ করা যাবে না, একসাথে একটা স্পেসিফিক বহুবচন ইউজ করতে হবে। বুঝতে পারছো? ঠিক আছে,
ওকে, আচ্ছা। এখন দেখো এখানে কি বলা আছে যে এক বচনাত্মক বিশেষ্যের আগে অজস্র, অনেক, বিস্তার, বহু, নানান, ঢের ইত্যাদি বহুত্ববাচক বহুত্ববোধক শব্দের বিশেষণ হিসাবে প্রয়োগ করে বহুবচন করা যায়। ঠিক আছে, মানে এইখানে বলা হয়েছে যে এই যে বিশেষ্যের আগে মানে নর্মাল একটা সেন্স বোঝাচ্ছে যে যদি একটা বিশেষ্য থাকে, মানে তোমরা বিশেষ্যের আগে মানে নাউনের আগে আর কি অ্যাডজেক্টিভ হিসাবে অনেকগুলো অ্যাডজেক্টিভ, অজস্র, অনেক, বিস্তার, বহু, নানা, ঢের এইগুলা বহুত্ববাচক শব্দ হিসাবে ব্যবহার করা যায়। ঠিক আছে, তো উদাহরণটা দেখো তাইলে বুঝতে পারবা। এই যে যখন তুমি এই মারপ্যাসে যাবা যে আগে কি কি কিসের আগে, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি হিসাবে বলবে ওইগুলা বোঝাতে হয় না, জাস্ট উদাহরণ দেখো তাইলে ভালো করে বুঝতে পারবা। কি বলা আছে দেখো, লোক, লোকটা কি একটা নাউন, নাউনের আগে অজস্র দ্বারা অটোমেটিক্যালি অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। তো এই কথাটা এখানে বলা হয়েছে যে যদি নাউন বা বিশেষ্যের আগে বিশেষণবাচক কিছু শব্দ, যেমন এই যে অজস্র, এইগুলা যদি বহুবচন বোঝায় তাইলেও সেটা বহুবচন হবে। ঠিক আছে, অনেক ছাত্র, বিস্তার, টাকা, তারপরে বহু মেহমান, নানা কথা, ঢের খরচ, অঢেল টাকা, টাকা পয়সা ইত্যাদি, এগুলা ভাবেও বহুবচন প্রকাশ করা যায়। ঠিক আছে, এইভাবে। ঠিক আছে, তো তুমি যেটা আগে বললা এই জায়গাতে যদি এরকম থাকতো যে অজস্র লোকেরা, তাইলে কিন্তু আবার রিডান্ডেন্সির প্রবলেম চলে আসতো। ঠিক আছে, ওকে, আচ্ছা। তো এই জিনিসটা মাথায় রাখবা। আর এই জায়গা থেকে আরো একটা টাইপের এমসিকিউ আসে, সেটা হলো এই যে নিচের কোনটি বহুত্ববাচক শব্দ হিসেবে ব্যবহার হয়। ওকে, অজস্র, অনেক, বিস্তার, বহু, ঢের, নানা, এগুলাকে বহুত্ববাচক শব্দও বলে। এইটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসা প্রশ্ন একটা, এই জন্য এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, তারপরে কি দেখো, অনেক সময় বিশেষ্য সর্বনামের পরে দ্বিত্ব প্রয়োগেও বহুবচন সাধিত হয়। মানে শব্দের দ্বিত্ব হইলেই মোটামুটি সেটা বহুবচন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, যেমন দেখো হাড়ি হাড়ি সন্দেশ বলতে একটা হাড়িকে বোঝাচ্ছে না, অনেকগুলা হাড়িকে বোঝাচ্ছে। ঠিক আছে, কারি কারি টাকা মানে অনেক টাকাকে, একটা টাকা না, বড় বড় মাঠ মানে অনেকগুলা মাঠ, লাল লাল ফুল মানে একটা লাল ফুল না। তো সেই জিনিসটাই বলা হয়েছে যে অনেক সময় বিশেষ্য এবং বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগ, দ্বিত্ব মানে কি দুইবার ব্যবহার হওয়া। ঠিক আছে, দুইবার ব্যবহার। তো এই যে বিশেষ্য কিংবা হচ্ছে মানে নাউন অথবা হচ্ছে অ্যাডজেক্টিভ টাইপের যে শব্দগুলো আছে, যেমন এই যে হাড়ি হাড়ি সন্দেশ, এটাকে তুমি কি বলতে পারো, অ্যাডজেক্টিভ। তো এরকম বলা হয়েছে যে অ্যাডজেক্টিভ অথবা নাউন টাইপের যে জিনিসগুলো আছে এইগুলো যদি বারবার ব্যবহার করা যায়, একের অধিকবার ব্যবহার করা যায়, তাহলে সেটাকে দ্বিত্ব প্রয়োগ বলা হয় শব্দের। ঠিক আছে, এই জিনিসটা মানে ইজি কমন সেন্স একটা, তারপরেও বলে দেওয়া আছে, মানে ব্যাকরণের বিষয়গুলোই কমন সেন্স। ঠিক আছে, এখন দেখো বিশেষ নিয়মে সাধিত বহুবচন মানে এগুলা নিয়ম কানুন মানবে না। ঠিক আছে, কি কি বলা আছে দেখো, এইখানে দেখো যে বহুবচক না বচন, বহুবচন সর্বনাম বা বহুবাচক, আচ্ছা এটা ঠিক আছে, বহুবাচক সর্বনাম এবং বিশেষ্য কি বলা আছে দেখো। তো এই বিশেষ নিয়মে সাধিত গুলা মাথায় রাখতে হয় ভালো করে, কারণ এইগুলাই পরীক্ষাতে বেশি আসে। কি বলা আছে দেখো, মেয়েরা কানাকানি করছে, তারপরে এটা করিমদের বাড়ি, রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না, সকলে সব জানে না। মানে বিষয়গুলা কি বুঝাইছে যে তোমার কাছে মনে হবে যে এটা আসলে বহু বচন না, বাট এটা বহু বচন অর্থে প্রকাশ করবে। যেমন দেখো রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না, একজন রবীন্দ্রনাথকে কিন্তু বুঝাই নাই, মানে একটা পুরো কবি জাতিকে বুঝাইছে। ঠিক আছে, তো এই জন্য কিন্তু এই জিনিসগুলা বলা হয়েছে যে বহু বচন আসলে সর্বনাম এবং বিশেষ্যগুলা কিভাবে হইতে পারে। রবীন্দ্রনাথরা মানে রবীন্দ্রনাথের মতো, ঠিক আছে, মানে পুরা কবি জাতটাকে বুঝাইছে, বা পুরা কবি যে মানে কি বলা হয়, কবির একটা জাতেই ধরো কবির জাত। ঠিক আছে, বা পয়েট, পুরা পয়েট কি সব যারা পয়েট আছে পৃথিবীতে সবাইকে বুঝাইছে যে রবীন্দ্রনাথরা জন্মায় না, বারবার জন্মায় না। ঠিক আছে, সেম দেখো মেয়েরা কানাকানি করছে, এটা দ্বারা অলরেডি এমনিতে বোঝা যাচ্ছে। তারপরে এটা করিমদের বাড়ি, ঠিক আছে, এইটাই করিমদের বাড়ি, মানে করিমদের দ্বারা বোঝানো হয়েছে যে এইটা কিভাবে আসলে বহু বচন হয়। অনেক সময় বলতে পারো যে ভাই এটা তো স্পেসিফিক বলা হইলো যে এটা করিমের বাড়ি, যদি এরকম করে বলা হয়তো যে এটা করিমের বাড়ি। দেখো এইখানে সিস্টেমটা কি করছে, যদি এই সেন্টেন্সটাতে বলা হইতো যে এটা করিমের বাড়ি, তাইলে কিন্তু স্পেসিফিক করিমকে বোঝানো হইতো। এটা করিমদের বাড়ি বলতে কি জানো, করিমেরা অনেকগুলা ভাই আছে। ঠিক আছে, এই জন্য ওইটা দ্বারা বহু বচন বুঝাইছে যে এটা করিমদের বাড়ি দ্বারা, মানে করিমের ভাইয়েরা, করিমের বাবা মা সবাইকে বোঝাচ্ছে, করিমদের কথাটা ইউজ করে। ঠিক আছে, তো এই জন্য এগুলা হচ্ছে বহুবচন। তো আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি যে এই জিনিসগুলা ভেঙে ভেঙে, এগুলা কিন্তু লজিক্যাল ব্যাখ্যা না,
কেন? কারণ বিশেষ নিয়মে যেগুলো সাধিত হয় ওগুলা লজিক্যাল ব্যাখ্যা নেই দেখেই ও বিশেষ নিয়মে সাধিত হচ্ছে। মানে মিসেলেনিয়াস বিষয়, এক্সেপশনাল বিষয়। তারপরেও তোমাদের বোঝার স্বার্থে আমি তোমাদেরকে একটা মানে মাথায় যাতে থাকে, যদি তোমার কখনো প্রশ্ন আসে, ঠিক আছে, এই নিয়ম মানে না দেখেই তো এই জায়গায় রাখছে। তারপরেও আমরা নিয়ম বলে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তারপরে কি দেখো, কতিপয় বিদেশি শব্দে এই যে আন প্রত্যয় যোগে, বুজুর্গ থেকে বুজুর্গান, সাহেব থেকে সাহেবান, এগুলা যোগে কি হয়, বহু বচন সাধিত হয়, ঠিক আছে। তারপরে কি দেখো, একই সঙ্গে দুইবার বহু বচনের প্রত্যয় যুক্ত হয়ে মানে যুক্ত হয় না। এই যে তুমি তুমি যেটা প্রশ্ন করছিলা যে ভাইয়া গুণাবলী এই জিনিসটা মানে সাথে কেন যুক্ত হবে না ওইটা, ঠিক আছে। এই যে এই জায়গাতে দেখো, সব মানুষরাই, ঠিক আছে, এই যে সব মানুষই অথবা মানুষ, তারপর দেখো মানুষেরা মরণশীল, ঠিক আছে। তো এই জায়গাতে শুদ্ধ কি ছিল, ভুলটা কি ছিল, যে সকল মানুষরাই, সকলটা তুমি ইউজ করে তো ভুল করে ফেলছো, কারণ সকল দ্বারাই তো পুরা মানুষটাকে বোঝাচ্ছে, তারপরে আবার রাই ইউজ করছো, মানুষেরাই, ঠিক আছে। তো একই সাথে দুইটা আর কি বহু বচন ইউজ করা যাবে না, সেই কথাটাই বলা হয়েছে যে একই সঙ্গে দুইবার বহু বচন বা প্রত্যয় ব্যবহৃত হয় না। বুঝতে পারছো এখন রুলটা কেন আসলে হইলো না? মানে একই সাথে তুমি দুইটা বহু বচন ইউজ করতে পারবা না, ঠিক আছে। এটাকে বলা হয় হচ্ছে রিডান্ডেন্সি মিস্টেক, মানে কি বলা হয়, বহু বচন একসাথে দুইটা ব্যবহার হয় না নর্মাল সেন্স, ঠিক আছে, এই জন্য এটা ব্যবহার করা যাবে না। ওকে, আচ্ছা দেখো, এখন আমরা একটু লগ্নক সম্পর্কে পরিচিত হব। তো এই লগ্নকটা হচ্ছে তোমাদের আহ এই নতুন বইয়ের মধ্যে আছে, পুরনো বইয়ের মধ্যে নাই। তো তারপরে প্রশ্ন হইতে পারে, আমরা লগ্নক সম্পর্কে একটু জানবো। তো লগ্নককে যদি তোমাকে আমি এক চান্সে বোঝার উপায় শিখাই দেই যে লগ্নক আর বিভক্তি একই জিনিস, যেমন শব্দ আর পদ একই জিনিস, লগ্নক এবং বিভক্তি প্রায় একই জিনিস, সেই জিনিসটা আমরা দেখবো। দেখো, শব্দ পদে পরিণত হওয়ার পরে এর সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয়, বুঝলা কি বলা আছে, যে যে কোনো একটা শব্দ, ঠিক আছে, ধরো একটা শব্দ আমাদের, দাঁড়াও এরকম লিখি, ধরো আমার, আমাদের, আমাদের দেশের নাম ধরো আফ্রিকা। ওকে, আমরা বাংলাদেশ দিলাম না, সবাই দেয়। এখন এই জায়গাতে কি বলা আছে দেখো, দেশ, এটা হচ্ছে মেইন শব্দ, এখানে কি দেশ। এখন কি বলা আছে দেখো, যে শব্দ পদে পরিণত হওয়ার পর, পদ বলতে কি বোঝায়, ওই একই, যে শব্দ যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হয় সেটাকে পদ, তার মানে ধরো এটা একটা পদ। ওকে, তো এই পদে পরিণত হওয়ার সময় এই পদের সাথে কি যুক্ত হয়, শব্দাংশ যুক্ত হয়। যে শব্দাংশ, দেশের সাথে কি শব্দাংশ যুক্ত হয়েছে, এর শব্দাংশ যুক্ত হয়েছে। তো যে শব্দাংশটা যুক্ত হয়, অর্থাৎ এই যে এরটা যুক্ত হইলো, এই যুক্ত হওয়াটাকেই বলা হয় হচ্ছে লগ্নক। বুঝতে পারছো? তার মানে কি, এরটা কি হিসাবে যুক্ত হয়েছে, বিভক্তি হিসাবে যুক্ত হয়েছে। এজন্য লগ্নক এবং বিভক্তি আমরা একই ক্যাটাগরির জিনিস বলতে পারি, ঠিক আছে। খুবই সহজভাবে মনে রাখতে পারলে, যে মনে রাখতে চাইলে, যে লগ্নক এবং বিভক্তি দুইটা একই জিনিস, ঠিক আছে। একই প্রোডাক্ট, দোকান আলাদা, ঠিক আছে না। যে অনেকে এরকম করে জিজ্ঞেস করে আমাকে যে ভাইয়া, গুচ্ছের মধ্যে ইভিল ল ভালো নাকি আপনাদের খুলনা ইউনিভার্সিটির ল ভালো? তো আমি তাদেরকে বলি যে বিষয়টা এমন দেখো, যে প্রোডাক্ট একই, তুমি আলাদা আলাদা দোকান থেকে কিনতেছো, ডেটল সাবান তুমি যেখান থেকেই কেন, ডেটলই, ঠিক আছে। তো বিষয়টা ওই রকম। এখন দেখো, এইখান দেখো যে অনেক ক্ষেত্রে বচন লগ্নক বিভক্তি ব্যবহৃত না হলেও বহু বচন হতে পারে। মানে বলা হয়েছে যে অনেক সময় বচনের ক্ষেত্রে এই লগ্নক বা বিভক্তি ছাড়াও বহু বচন প্রকাশ হইতে পারে। কি দেখো, যে বাজারে লোক কম, এই যে লোক, লোকের সাথে কিন্তু কোনো কিছু স্পেসিফিক যুক্ত হয়নি, কিন্তু লোক যেহেতু বোঝাচ্ছে একজন লোককে বোঝাচ্ছে না, যার কারণে কিন্তু এটা বহু বচন প্রকাশ হচ্ছে। মানে সিম্পল কথা এখানে বলছে যে কোনো একটা শব্দের সাথে যদি বিভক্তি নাও যুক্ত হয়, তারপরেও সেটা বহু বচন বাচক হইতে পারে, যেমন হচ্ছে লোক, ঠিক আছে। তারপরে কি দেখো, মৌমাছি মৌচাক বানায়। তো মৌমাছি দ্বারা কি একটা মৌমাছিকে বোঝাচ্ছে? না, মৌমাছি দ্বারা অনেকগুলা মৌমাছিকে বোঝাচ্ছে। তো এই কথাটা এখানে বলা হয়েছে যে দেখো, মৌমাছির সাথে কিন্তু কোনো বিভক্তি যুক্ত হয়েছে না। এমন কি বলা হয়েছে যে মৌমাছিরা মাছিরা মৌচাক বানায়, মৌচাক বানায়, এমন কি বলা হয়েছে? না, এমন কিন্তু বলা হয়নি। এই যে রা, এটা কিন্তু বলা হয়নি। সে কথাটাই বলা হয়েছে যে অনেক সময় শব্দের সাথে যদি বিভক্তি কিংবা এই যে লগ্নক যেটা আমরা বললাম, এটা যদি যুক্ত নাও হয়, তারপরেও সেটা বহুবচন অর্থে প্রকাশিত হইতে পারে, ঠিক আছে। সে কথাটাই। তারপরে কি দেখো, সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি গবেষণা করছেন। কার? নারীর, ঠিক আছে।
ওকে, এই জিনিসগুলো আর কি। তারপরে কি দেখো, কিছু কিছু এক বচন বা বহু বচন হওয়ার হওয়ার সময়ে কাঠামোগত পরিবর্তন ঘটে, মানে ইজি বিষয় যে আসলে কোন শব্দটা আসলে এক বচন রূপ আর বহু বচন রূপ কার কোনটার কি। যেমন দেখো, আমি, এটা হচ্ছে এক বচন রূপ, এই আমির বহু বচন রূপ হচ্ছে আমরা। তুমি এক বচন, তোমরা হচ্ছে বহু বচন। সে এক বচন, তারা হচ্ছে বহু বচন। তিনি এক বচন, তারা হচ্ছে বহু বচন। ঠিক আছে, তো তোমাদের একটা প্রশ্ন করি, বলো তো দেখি, এই যে উপরের তারা এবং নিচের তারার মধ্যে ডিফারেন্সটা কোথায়? নিচের তারা কি অর্থে ব্যবহৃত হয়েছে এবং উপরের তারা কি অর্থে, মানে কি সর্বনাম অর্থে ব্যবহৃত হয়েছে, বলো দেখি। উপরের তারাটা কোন ধরনের সর্বনাম এবং নিচের তারাটা কোন ধরনের সর্বনাম? আগের ক্লাসে তোমাদের পড়াইছিলাম, দেখি কে পারো। বলো, যদি কোনো শব্দের উপরে চন্দ্রবিন্দু থাকে তাকে সম্মান দেওয়া অর্থে ব্যবহৃত হয়। আমি বলি নাই যে সম্ভ্রমার্থক অর্থে যদি কোনো শব্দের উপর চন্দ্রবিন্দু থাকে, তার মানে এই যে নিচের তারাটা, ঠিক আছে, এইটা যারা সম্মানিত ব্যক্তি বা যাদেরকে সম্মান দেওয়া হচ্ছে সেই অর্থে চন্দ্রবিন্দুটা ব্যবহার হয়েছে। ঠিক আছে, অনেক সময় এই ধরনের পার্থক্য আসতে পারে যে তারা এবং তারার মধ্যে পার্থক্য কি, একটাতে চন্দ্রবিন্দু দিছে একটাতে দেয়নি, এই দুইটার মধ্যে পার্থক্য কি? একটা সাধারণ অর্থে সর্বনাম আর একটা সম্মান দেওয়া অর্থে বা সম্ভ্রমার্থক অর্থে সর্বনাম। ঠিক আছে, ওকে, সম্মানিত অর্থে, হ্যাঁ শাহরিয়ার তুমি ঠিক বলেছো। ওকে, এখন আমরা একটু নিচের গুলো দেখি। আচ্ছা, হ্যাঁ লিয়া ঠিক বলছো, সাবাস। ওকে, এখন আমরা আমাদের মোটামুটি বচন আমাদের শেষ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা 2 নম্বর টপিকে আসব। এটা হচ্ছে আমাদের 2 নম্বর টপিক আজকের। এটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ। ওকে, তো বচন এবং সংখ্যাবাচক শব্দ কিন্তু তোমরা নির্ভরে একসাথে পরীক্ষা দিবা, কারণ দুইটার প্রশ্ন একসাথেই থাকে। তো সংখ্যাবাচক শব্দটা আজকের যতগুলো আমরা টপিক পড়বো, এই বচন, সংখ্যাবাচক শব্দ, পদক্রম, সবগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সংখ্যাবাচক শব্দ। এবং আমাদের গুচ্ছবর্তী পরীক্ষাতে আমি যখন দিয়েছিলাম, আমাদের সংখ্যাবাচক শব্দ থেকে একটা প্রশ্ন আসছিল। ঠিক আছে, সংখ্যাবাচক শব্দটা খুব ভালো করে মনোযোগ দাও, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এইটা থেকে মাস্ট প্রশ্ন পাবাই, তুমি যেখানেই পরীক্ষা দাও প্রশ্ন পাবাই। ওকে, আমরা সেভাবেই পড়ার চেষ্টা করব। সংখ্যাবাচক শব্দ বলতে কি বোঝায়? যে যে শব্দগুলা দ্বারা অ্যাকচুয়ালি সংখ্যা বের করা বোঝায় বা সংখ্যা বোঝায়, সেগুলাকে সংখ্যাবাচক শব্দ বলে। ঠিক আছে, বেসিক জিনিস, খুবই বেসিক। ওকে, যেমন দেখো সংখ্যাবাচক 1 2 3 4 5 6 এগুলো এক একটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ। ঠিক আছে, তো এই সংখ্যাবাচক শব্দগুলাকে অঙ্ক আকারে লেখা যায় কি কি ভাবে, দেখো কি কি বলা আছে, দেখো যে বা সাংকেতিক রূপে লেখা যায়। এগুলা কি অকারে লেখা আছে? এগুলা হচ্ছে বর্ণ অর্থে লেখা আছে। ঠিক আছে, যেকোনো একটা বর্ণে বা একটা শব্দে লেখা আছে, সেটাকে আমরা যদি একটা সাংকেতিক রূপ দিই বা একটা অঙ্ক আকারে লিখি, তাইলে কি হবে? যে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এইভাবে ধীরে ধীরে হবে। তো সেই কথাগুলো এইখানে বলা আছে, আর কোনো কিছু নাই। ঠিক আছে, বেসিক জিনিস। ওকে, এগুলো পরীক্ষাতে আসবে না। এখন দেখো এইখানে আরো কিছু বেসিক জিনিস দেওয়া আছে, তার মধ্যে এইটা জাস্ট মনে রাখো যে সংখ্যা গণনার মূল একক হচ্ছে 1। ঠিক আছে, এইটা খুব ভালোভাবে মাথায় রাখবা যে সংখ্যা গণনার জন্য মূল একক হচ্ছে 1। তো কেন বলা হয় দেখো, এক মোটামুটি মানে তুমি একাদশ, দ্বাদশ, ঠিক আছে, 21, 31, 41, তো এই যে এক কথাগুলা না মানে কানেক্টেড। ঠিক আছে, তো বা এক থেকেই মেইনলি যেহেতু শুরু হচ্ছে, জিরোর তো নর্মালি কোনো ভ্যালু নাই। ঠিক আছে, জিরো কারোর সাথে বসে তারপরে ভ্যালু ক্রিয়েট করে, এজন্য মানে মূল একক বা কোর জায়গা কোনটা সংখ্যা গণনা, সেটা হচ্ছে 1, এজন্য এটা মাথায় রাখো। ঠিক আছে, তো এই সংখ্যাবাচক শব্দগুলো কোথায় কোথায় ব্যবহার হয় সেই কথা বলা হয়েছে। দূরত্ব, দৈর্ঘ্য, আয়তন, খণ্ড, তাপমাত্রা ইত্যাদি পরিমাপের ক্ষেত্রে এই সংখ্যাবাচক শব্দগুলা ব্যবহার করা হয়। ওকে, এখন দেখো আমরা মেইন পড়ায় আজকে আস্তে আস্তে ঢুকবো। সেটা হচ্ছে কি, সংখ্যাবাচক শব্দগুলা কত প্রকার? 4 প্রকার, এবং এই 4 প্রকার থেকেই মেইনলি পরীক্ষাতে প্রশ্নগুলো আসবে। 1 নম্বর কি দেখো, অঙ্কবাচক, তারপরে পরিমাণ বা গণনাবাচক। ঠিক আছে, পরিমাণ এবং গণনাবাচক দুইটা একই জিনিস। পরিমাণবাচককে কি বলা হয়? গণনাবাচক, এটাও আসতে পারে। তারপরে ক্রমকে বলা হয় কি? পূরণবাচক বা ক্রমবাচক। তারপরে হচ্ছে তারিখবাচক শব্দ। তো পরীক্ষাতে কিন্তু এই যে তোমাদের এই 4টার মধ্যে থেকে যে কোনো একটা থেকে প্রশ্ন তোমরা পাবা। তো বুঝতেইছো এখনকার জিনিসগুলা কতটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ওকে, ওকে, ঠিক আছে, এখন আমরা ধীরে ধীরে 1 নম্বরে ঢুকে যাব। ঠিক আছে, অঙ্কবাচক শব্দ কি? তো দেখো আমরা প্রথমে ওইদিকে তাকাবো না,
জাস্ট নর্মালি ভাববো। অঙ্কবাচক বলতে কি বোঝায়? যে যেটা দ্বারা মেনলি অঙ্ক বোঝায়, ঠিক আছে? মানে অঙ্ক যা দ্বারা বোঝাবে, যেমন ধরো এই জায়গাতে যদি আমি লিখি 1, এই জায়গাতে ধরো লিখলাম 8, অঙ্ক কি বোঝাচ্ছে? এই যে এটা দ্বারা, তার মানে এটাকে বলা হবে হচ্ছে অঙ্কবাচক শব্দ। শেষ, এতটুকুই। এইভাবেই পড়বা, ঠিক আছে? এইভাবেই পড়বা। এখন এই অঙ্কবাচক শব্দের মধ্যে একটা 10 গুণোত্তর পদ্ধতি নামে একটা জিনিস আছে। এইটা মেইনলি তোমাদেরকে জানতে হবে। বিষয়টা কি দেখো, যে যে কোনো সংখ্যাকে তুমি 10 দিয়ে গুণ করলে তার হচ্ছে একদম স্পেসিফিক সেই সংখ্যা ডাবল হয়ে যাবে, সেই কথাটাই বলা হয়েছে। কেমন দেখো, এখানে কি বলা আছে যে 10 গুণোত্তর প্রণালীর নিয়মটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? বলা আছে দেখো, যে যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে, মানে ওই যে 1 2 3 4 5 6 এগুলাকে এক একটা অঙ্ক বলে, ঠিক আছে? 1 থেকে 9 পর্যন্ত অঙ্কে লিখতে হয়, ওকে? এখন আমরা এই জায়গা থেকে দেখবো, এই জায়গাতে দেখো যে 10 লিখতে 1 লিখে তার ডান দিকে একটি শূন্য দিতে হয়, ঠিক আছে? মানে 10 লিখতে 1 লিখে তার ডান দিকে এইদিকে একটা শূন্য দিতে হয়। এই শূন্যের অর্থ হচ্ছে বাম দিকে লিখিত পূর্ণ সংখ্যাটির 10 গুণ। কি বুঝছো? এই লাইনটাতে হচ্ছে 10 গুণোত্তর মানে এই যে 10 গুণের পদ্ধতিটার কথা বলা হয়েছে। মানে বলা হয়েছে যে যে কোনো একটা সংখ্যা, ঠিক আছে? এই যে এইখানে ধরো এইখানে একটা শূন্য দিলাম, তার এই সাইডে বাম সাইডে যে সংখ্যাটাই থাকবে তার হচ্ছে 10 গুণ টোটালটার সমান। যেমন কি দেখো, এইখানে তুমি 20 লিখছো, ঠিক আছে না? 20টাকে তুমি এই পাশে যে সংখ্যাটা আছে সেটা 10 গুণ করো, 10 গুণন 2 কত হইলো? 20। সেই কথাই বলা হয়েছে যে শূন্যের মানে বাম সাইডে বা ধরো এই সংখ্যার পাশে যে শূন্য থাকে, যেভাবেই তুমি বলো না কেন, তার হচ্ছে ডাবল হয়। তুমি আবার লেখো এরকম করে ধরো 30, ঠিক আছে? তার মানে এই সংখ্যাটার 10 গুণ হচ্ছে 30, ঠিক আছে? সেই কথাটাই বলা হয়েছে। তারপরে ধরো সেম লেখো 40, এই 40 কি শূন্য, শূন্যর পাশে যে সংখ্যাটা থাকে সেইটা 10 গুণ সমান ওইটা সমষ্টি 40, ঠিক আছে? সেই কথাটাই বলা হয়েছে। ধরো এই যে আবার লেখো ধরো 90, ঠিক আছে? 90, তার মানে এই যে 9 এর 10 গুণ হচ্ছে 90, সেই কথাটাই বলা হয়েছে। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকেই বলা হয় হচ্ছে 10 গুণোত্তর পদ্ধতি। মানে শূন্যের পাশে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে তুমি 10 গুণ করলে মূল সংখ্যাটা পাবা। যেমন মূল সংখ্যা ধরো 80, ওকে? এখন শূন্যের পাশে কি সংখ্যা আছে? 8, এই 8 কে যদি তুমি 10 দিয়ে গুণ করো এই পুরো সংখ্যাটা পাবা। সে কথাটাই বলা হয়েছে, ঠিক আছে? এই যে পদ্ধতিটা আছে এটাকে বলা হয় হচ্ছে 10 গুণোত্তর পদ্ধতি। মানে ওই সংখ্যাটা সবসময় 10 গুণ হবে, ঠিক আছে? শূন্য বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে সেটা 10 গুণ হবে। এই সিস্টেমটাকেই বলা হয় 10 গুণোত্তর পদ্ধতি। বুঝতে পারছো 10 গুণোত্তর পদ্ধতিটা? 10 গুণোত্তর পদ্ধতি কি বোঝা গেছে? খুবই সহজ জিনিস, খুবই একটা সিম্পল জিনিস মাথায় রাখবা, যে শূন্য থাকবে, শূন্যটাকে বাদ দিয়ে যে সংখ্যাটাই থাকবে ওইটা দিয়ে তুমি 10 গুণ করবা, করলে মূল সংখ্যাটা পেয়ে যাবা। এই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে 10 গুণ পদ্ধতি, মানে 10 দ্বারা গুণ করা পদ্ধতি, ঠিক আছে? এতটুকুই। এইটা অনেক সময় পরীক্ষাতে আসে, তোমরা গোলমাল করে ফেলো, যে কারণে পড়লাম। এখন আমরা 2 নম্বর পড়বো, ঠিক আছে? 4 প্রকার সংখ্যাবাচক শব্দ, 4 প্রকারের মধ্যে 2 নম্বরটা কি দেখো, পরিমাণ বা হচ্ছে গণনাবাচক শব্দ। তো বইয়ের মধ্যে অনেক কমপ্লিকেটেড সংজ্ঞা দেয়া আছে, তো তোমরা ওইটাকে ওইভাবে পড়বা না। এরকম করে ভাববা যে পরিমাণ বা গণনাবাচক সংখ্যা বলতে বোঝায় যে একটা সংখ্যাকে যতবার ভাঙা যায় সেই সংখ্যাগুলাকে বলা হয় হচ্ছে গণনাবাচক সংখ্যা, ঠিক আছে? বিষয়টা কি দেখো, কি বলা আছে যে যতবার ভাঙা যায় ততবার একই জিনিস পাওয়া যায়, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে পরিমাণবাচক শব্দ। যেমন আমি যদি এরকম করে ভাঙি যে 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট, ওকে? বোঝো, একটু বোঝো। 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। তার মানে এই 60 কে যদি তুমি ভাঙো, কি বলা আছে দেখো, যে যতবার ভাঙা যায়, অর্থাৎ এই যে 60 কে আমি যতবারই ভাঙি একই জিনিস পাবো। তার মানে কি কি পাবো? মিনিট পাবো, ঠিক আছে? মিনিট পাবো। যেমন ধরো 1 মিনিট, আবার 1 মিনিট, এই রকম করে করে তুমি 60 বার যদি লেখো তাহলে কি আসবে? 60টা মিনিট আসবে, ঠিক আছে না? তো এই জিনিসটাকেই বলা হবে পরিমাণ বা গণনাবাচক। বুঝতে পারছো বিষয়টা? আরো তোমাদেরকে ভালো করে বুঝাই। ধরো 7 দিনে কি হয়? 7 দিনে কি হয়? 1 সপ্তাহ, সপ্তাহ, ঠিক আছে? 1 সপ্তাহে কতদিন হয়? 7 দিন। তো তুমি যদি এই 7 দিনকে ভাঙো কি কি পাবা? একদিন, তারপরে কি পাবা? আবার 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 একদিন, আবার একদিন, আবার একদিন। কয়দিন হইলো?
7 দিন হয়েছে? 1 2 3 4 5 6 7। তার মানে কি দেখো, এইখানেও দিন পাইতেছো, এইখানেও দিন পাইতেছো, এইখানেও দিন, এইখানেও দিন, এইখানেও দিন, এইখানেও দিন, এইখানেও দিন। সেই কথাটাই বলা হয়েছে যে যতবার ভাঙা যায়, এই যে 7 দিনকে আমরা ভাঙলাম, যতবার ভাঙা যায় ততবার একই জিনিস পাওয়া যায়। দেখো সব জায়গাতে দিন 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 পাচ্ছি, একই জিনিস পাওয়া যায়। এবং এই সিস্টেমে যেটাকে ভাঙা যায় সেটাকে বলা হয় হচ্ছে গণনাবাচক বা পরিমাণবাচক। বুঝতে পারছো? খুবই সহজ জিনিস। তুমি যদি আরো সহজ ভাবে আরো যদি ভাঙো, ধরো তুমি 1 বছরকে ভাঙলা, ঠিক আছে? 1 বছর, 1 বছর সমান কত মাস? 12 মাস। তো তুমি এইভাবে লেখো, 12 মাসকে যদি তুমি এইভাবে লেখো, 12 মাস, যে প্রথমে 1 মাস, তারপরে 2 মাস, আবার 1 মাস, এরকম করে যদি 12টা লাইন লেখো, কি পাবা? মাস 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 মাস। মানে এই যে পরিমাণ বা গণনাবাচক জিনিস এমন একটা জিনিস যে যেটাকে তুমি যতই ভাঙো না কেন, ওই সেম জিনিসটাই পাবা, ওই গ্রুপের জিনিসটাই পাবা, অন্য কোনো জিনিস পাবা না। ঠিক আছে? এই জিনিসটাকে বলা হবে পরিমাণ বা গণনাবাচক। এইটা সব থেকে সহজ ভাবে মনে রাখার উপায় পরিমাণ বা গণনাবাচক সংখ্যা। এর থেকে সহজ কোনো উপায় নাই। ঠিক আছে? তো উদাহরণগুলো দেখো, যে 1 ঘন্টাকে ভাঙলে 60 মিনিট। ঠিক আছে? 60কে যতই ভাঙি তুমি মিনিটে সবসময় পাবা এই জিনিসটাকে। সপ্তাহ বলতে 7 দিন, এই যে 7 দিন, দিনকে দিনকেই পাবা। ঠিক আছে? তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে পরিমাণ বা গণনাবাচক। ঠিক আছে? পরীক্ষাতে কিন্তু এই ধরনের আসবে যে সপ্তাহকে কিসের মধ্যে ফালানো যায়। তো সপ্তাহকে ভাঙলে কি পাবা? 7 দিন। 7 দিনকেও যদি তুমি আলাদা আলাদা করে ভাঙো, কি পাবা? খালি দিন 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 দিন। ঠিক আছে না? এই জিনিসটাকে বলা হবে হচ্ছে পরিমাণ বা গণনাবাচক। আবার যদি ধরো তোমাকে এরকম করে বলা হয় যে ধরো কয় সপ্তাহে 1 বছর হয়, আমার হিসাব করতে হবে। ধরো নর্মালি ধরো আমি একটা আন্দাজি বলে দিলাম, ধরো 35 সপ্তাহে, 36 সপ্তাহে 1 বছর। তার মানে 1 সপ্তাহকে তুমি, মানে 1 বছরকে ভাঙলে শুধু সপ্তাহ 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 পাচ্ছ। ঠিক আছে না? মানে একই গ্রুপের জিনিসগুলো পাচ্ছ, হিসাবগুলো একই। মানে যে সমষ্টিকে থেকে তুমি ভাঙবা সেটাকে যোগ করে মিলাইতে গেলে একই টাইপের জিনিস দিয়ে যোগ করতে হবে। যেমন ওই যে তোমাদেরকে যে উদাহরণটাই দিলাম এইখানে, তুমি ধরো 30 দিন সমান 1 মাস লিখলা, ঠিক আছে না? তার মানে এই মাসকে যখন তুমি ভাঙবা, কি কি যোগ করে, 1 যোগ 1 যোগ 1 যোগ এরকম করে 30 লিখলা। 30টা কি? দিন লিখলা। তার মানে একই টাইপের দিন লিখ। তুমি কি কখনো লিখছো যে 7 দিন, তারপর মানে ধরো এরকম লিখছো যে 1 সপ্তাহ, সপ্তাহ প্লাস 1 দিন প্লাস আবার 1 সপ্তাহ, এরকম করে 30টা লাইন লিখছো? না, শুধু দিন 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 লিখছো। তো সেই কথাটাই বলা হয়েছে যে এমন একটা জিনিস যেটাকে আমরা যতবারই ভাঙি না কেন ওই একই জিনিসই পাবো। ঠিক আছে? মাসকে ভাঙলে শুধু দিন দিন দিনই পাবো, বছরকে ভাঙলে শুধু মাস মাস মাসই পাবো, ঘন্টাকে ভাঙলে শুধু মানে মিনিট মিনিট মিনিটই পাবো, মিনিটকে ভাঙলে শুধু সেকেন্ড সেকেন্ড সেকেন্ডই পাবো। এই জিনিসটাকে বলা হবে হচ্ছে পরিমাণ বা গণনাবাচক শব্দ। ঠিক আছে? খুবই শর্টকাট ওয়েতে এটা মনে রাখার উপায়। এর থেকে আর কোনো সহজ নাই। 56 উইকস। ঠিক আছে? 365 দিন, 56 উইকস। অনেক সময় কম বেশি হইতে পারে। যাই হোক, এখন দেখো পূর্ণ সংখ্যার গুণবাচক সংখ্যা। ঠিক আছে? পূর্ণ সংখ্যার কি বলা হয়েছে? গুণবাচক সংখ্যা। তো পূর্ণ সংখ্যাগুলা তো তোমরা নর্মালি বোঝো। ঠিক আছে? যেমন 1 2 3 4 5 6 এগুলাকে পূর্ণ সংখ্যা বলা হয়। ঠিক আছে? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা। ঠিক আছে? এগুলো পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। দেখো কি বলা আছে, দেখো যে কোন সংখ্যাকে কি বলা হয়? যে কোনো সংখ্যা দিয়ে গুণ করা। ঠিক আছে? এটা বলা হয় কি? ও পূর্ণ সংখ্যার গুণবাচক সংখ্যা। ও খুবই সিম্পল, মানে তোমরা নামও তার ঘর যেটা পড়ো সেটাকেই বলা হয় পূর্ণ সংখ্যার গুণবাচক সংখ্যা। যেমন তুমি যদি এইভাবে লেখো যে 3 2 6, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হচ্ছে যে পূর্ণ সংখ্যার গুণবাচক সংখ্যা। তার মানে পূর্ণ সংখ্যা এখানে 3 এবং গুণবাচক সংখ্যা কি 2। মানে যেটা দিয়ে গুণ করা হয় সেটাকে গুণবাচক সংখ্যা বলা হয়। ঠিক আছে? তারপরে যদি এরকম করে লেখো যে ধরো 3 3 9, ঠিক আছে? তো এইখানে এইটা হচ্ছে গুণবাচক সংখ্যা। ঠিক আছে? তারপরে ধরো এরকম করে লিখলা যে 3 4 12, ঠিক আছে? ধরো এই 4কে দিয়ে তুমি গুণবাচক সংখ্যা বললা। তো সেটা মানে যেটা দিয়ে তুমি গুণ করতেছো, কাকে? এই পূর্ণ সংখ্যাটাকে। ঠিক আছে? যেটা দিয়ে গুণ করতেছো সেটাকে বলা হয় গুণবাচক, আর যেটা দা অ্যাকচুয়ালি গুণ হচ্ছে সেটাকে বলা হবে পূর্ণ সংখ্যা। যদিও দুইটাই পূর্ণ সংখ্যা, তারপরেও এই জায়গায় ভেরিয়েশনটা প্রকাশ করবে। এই কথাটাই এখানে বলা হয়েছে, আর তেমন কিছু না। ঠিক আছে? এতটুকুই। ওকে? এখন দেখো তোমাদের পরীক্ষাতে যে জিনিসটা আসে, এইটা এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে? পূর্ণ সংখ্যার ন্যূনতা বা হচ্ছে আধিক্যতা প্রকাশ কিভাবে করা যায়, বা ভগ্নাংশ রূপ। ঠিক আছে? 3 ভাবে আসতে পারে, যে পূর্ণ সংখ্যার ন্যূনতা, আধিক্য অথবা ভগ্নাংশ পূর্ণবাচক সংখ্যা কি।
তিনটার যে কোনো একটা আসতে পারে। তো আমি সুন্দর করে সাজায় দিছি, বইয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আছে, ওইগুলা জানার দরকার নেই। কি বলা আছে দেখো, যে 4/1 এইটাকে কি বলা হয়? পরীক্ষাতে মেইনলি এই জিনিসটা থেকে এটা বের করতে বলে। 4/1 দিয়ে বলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পোয়া, চৌথা অথবা হচ্ছে সিকি। ঠিক আছে? যারা এই বিষয়গুলো জানো না তারাও একটু করে দেখো। ঠিক আছে? নাইলে পরে আসলে শেখার আর সুযোগ নাই। তারপরে কি দেখো, 4/1 সাথে হচ্ছে 1 গুণ, এটাকে কি বলা হয়? সোয়া। সোয়া মানে যদি তুমি সোয়াকে ভাঙো এই জিনিসটা পাবা। ঠিক আছে? যে 1 তারপরে হচ্ছে 1/4। ওকে, পরীক্ষাতে দুই পাশেও আসতে পারে, এটা দিয়েও বলতে পারে এটাকে কি বলা হয়, অথবা লিখতে পারে যে সোয়া এটাকে অঙ্কে প্রকাশ করো, তখন তোমাকে এইভাবে লিখতে হবে। ঠিক আছে? ওকে, তারপরে কি দেখো, তেহাই 3/1 এটাকে বলা হয় তেহাই। পৌনে 4/3 এটাকে বলা হয় পৌনে। তারপরে 3 ইন্টু 4/3 এটাকে বলা হয় পৌনে 4। ঠিক আছে? তারপরে দেখো দেড়। ঠিক আছে? দেড় বলতে এই যে 1 দিয়ে গুণ, বা তুমি দেড় কিভাবে লেখো যে এটাকে দেড় বলা হয়। ওকে, তারপরে কি দেখো, আড়াই। আড়াইকে কি বলা হয়? 2, 2 এর হাফ। ঠিক আছে? 1 এর হাফ দেড়, 2 এর হাফ হচ্ছে আড়াই। তো এই জিনিসগুলা কিন্তু সহজ মনে হইলেও পরীক্ষাতে আসবে যেমন কনফিউজড হয়ে যাওয়া, এই জন্য কনফিউজ হয়ে না। পরীক্ষাতে মেইনলি যে এটা আসে সোয়া। ঠিক আছে? সোয়া যে সোয়াকে অঙ্কে লিখো। ঠিক আছে বাচ্চারা? আচ্ছা, এখন আমরা দেখো কি বলবো, পূরণবাচক বা ক্রমবাচক সংখ্যা। ঠিক আছে? পূরণবাচক বা ক্রমবাচক। তো পূরণ বা ক্রম বলতে যেগুলো দ্বারা ক্রম বোঝায় বা ক্রম সংখ্যা টাইপের বোঝায়, যেমন হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এগুলাকে বলা হয় হচ্ছে পূরণবাচক বা হচ্ছে ক্রমবাচক। তো পরীক্ষাতে এইটা কিভাবে আসে? এটা নরমালি ক্রমবাচক আসে না। যদি ক্রমবাচক দেয় তাইলে তোমরা ইজিলি বুঝে ফেলবা। এজন্য পরীক্ষাতে দেয় হচ্ছে যে পূরণবাচক সংখ্যা নিচের কোনটি, দিয়ে দিয়ে দিলে এরকম দ্বিতীয় লোকটিকে ডাকো, এই যে দ্বিতীয়। তারপরে ধরো দশম স্থান অধিকারকারী, স্থান অধিকারকারী, অধিকারকারী। ওকে, এভাবে আসতে পারে। বুঝতে পারছো? বলবে এই দশম স্থান। ঠিক আছে? এইভাবে তোমাদের বুঝতে হবে যে ক্রমবাচক যে সংখ্যাগুলো আছে, যেগুলো দ্বারা ক্রম বোঝায়, সেগুলাকেই বলা হয় পূরণবাচক সংখ্যা। এতটুক জানলেই এনাফ। ওকে, এখন দেখো পরীক্ষাতে তোমাদের যে জিনিসটা আছে, আমাদের পরীক্ষাতে আসছিল 46কে কি করো, পূরণবাচক রূপ বের করো বা ক্রমবাচক রূপ বের করো। তো তোমরা সবাই জানো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এরকম দশম, সর্বোচ্চ 20 পর্যন্ত জানো। পরীক্ষাতে আসবে যে ধরো 95কে ক্রমবাচক সংখ্যায় রূপান্তর করো। ঠিক আছে? 95কে ক্রমবাচক সংখ্যায় রূপান্তর করো, তখন তো পারবা না। তুমি সর্বোচ্চ 30 পর্যন্ত জানলা ক্রম। ঠিক আছে? 30 পর্যন্ত জানলা, বাকিগুলা কেমনে করবা? এই জন্য এই যে আমি যে রুলটা শিখাবো, এইটা হইলেই তুমি পারবা। ঠিক আছে? এগুলা জাহাঙ্গীরনগরে কিন্তু আসে, অ্যাডভান্স লেভেলের পড়া। আমরা একটু দেখো, প্রথমে একটা সেকশন আছে, এই দিকে তাকাইও না, জাস্ট এই দিকে তাকাও, এ সেকশনের দিকে তাকাও। কি বলা আছে নরমালি, কি বলা আছে সেটা আগে দেখো। যে এককে সবসময় তুমি বলবা এক, এককে কি বলবা এক। দুইকে বলবা দা অথবা দি, কি বলবা? দা অথবা দি। তিনকে বলবা হচ্ছে ত্রয় অথবা তি। ওকে, চারকে বলবা হচ্ছে চতুর, পাঁচকে বলবা হচ্ছে পঞ্চ, ষষ্ঠকে বলবা হচ্ছে ষড় অথবা ষোড়, সাতকে বলবা হচ্ছে সপ্ত, আটকে বলবা হচ্ছে অষ্ট, নয়কে বলবা হচ্ছে নব। অষ্ট বা অষ্টা, নয়কে বলবা হচ্ছে নব। ঠিক আছে? এই 9টা যদি তোমার মুখস্থ থাকে, তুমি দুনিয়ার যতই তোমার ক্রম সংখ্যা বের করতে বলুক, তুমি বের করতে পারবা। কেমনে? এখন দেখো, এই 9টা তুমি জানলা 1 থেকে 9 পর্যন্ত, যে এককে এক বলে, দুইকে দা বা দি বলে, তিনকে বলে হয় ত্রয় বা ত্রি, চারকে বলা হয় চতুর, পাঁচকে বলা হয় পঞ্চ, ষড়কে বলা হয় ষোড় বা ষট, সাতকে বলা হয় সপ্ত, আটকে বলা হয় অষ্ট বা অষ্টা, নয়কে বলা হয় নব। ঠিক আছে? জানলা, এগুলো কিন্তু ক্রম, ক্রম সংখ্যা। ঠিক আছে না? এখন তোমাকে এই জায়গাতে বি সেকশনে এসে আর একটা জিনিস জানতে হবে। কি? এই যে এখন তুমি 1 থেকে 9 পর্যন্ত জানলা, আর এখন ধরো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এগুলাকে কি বলা হয়? এতগুলো জানলেই তোমরা কানেক্ট করে করে বের করতে পারবা। তো জাস্ট জানো, আমি বের করাটা তোমাদের শেখাবো। কি বলা আছে দেখো, 10 কে বলা হয় 10, 20 কে বলা হয় হচ্ছে কি বিংশ, 30 কে বলা হয় হচ্ছে ত্রিংশ, 40 কে বলা হয় চত্বারিংশ, পঞ্চমকে বলা হয় মানে 50 কে বলা হয় হচ্ছে কি পঞ্চাশত্তম। এটার উচ্চারণ কিন্তু পঞ্চাশত্তম না, এটার উচ্চারণ হচ্ছে পঞ্চাশত্তম। ঠিক আছে? এইভাবে পড়বা, পঞ্চাশত্তম। 60 কে বলা হয় ষষ্ঠীতম, 70 কে বলা হয় সপ্তিতম, 80 কে বলা হয় 80তম, 90 কে বলা হয় নবতম।
ঠিক আছে। এখন তোমাদেরকে যদি আমি এইটা দেখাই, ধরো 46, ঠিক আছে, 46কে কিভাবে বের করবা? এটাকে বের করার খুবই সহজ একটা উপায় আছে। প্রথমে 46কে ভাঙতে হবে। কিভাবে ভাঙতে হবে? ধরো এইভাবে যে তোমরা এই জায়গাতে বি সেকশনে কি জানো, বি সেকশনের কি কি মান জানো, যেগুলা জানো জাস্ট সেগুলার অ্যাপ্লাই করবা, যেগুলা জানো না সেগুলা অ্যাপ্লাই করবা না। তো দেখো এই যে 40 থেকে 50-এর কোডার মধ্যে তুমি কি জানো, যে শুধু 40 মানে জানো 44। তার মানে এমন ভাবে ভাঙতে হবে যেটা তুমি জানো, 40 জানো লিখলা, আর এই 46 মিলাইতে কত লাগে 6। ওকে, এখন 40কে কি জানো লিখে দাও, 40 ইকুয়াল জানো 44। ওকে, 44। আর এই 6কে কি জানো, 6কে জানো, দেখো 6কে কি জানো, কোথায়, 6 এই দেখ, শর্ট, ঠিক আছে, শর্ট বা সরো, শর্ট। ওকে, 44 শর্ট বা শর্ট 44। এই জিনিসটা তুমি কানেক্ট করা শিখলা, ঠিক আছে, জাস্ট কানেক্ট। পরে আমি তোমাদেরকে একদম সবগুলো উদাহরণ করে শেখাচ্ছি, জাস্ট মানে অ্যাপ্লাইটা কিভাবে হবে সেটা জাস্ট দেখাইলাম। এখন এরপরে আমরা অ্যাকচুয়াল কানেকশনটা দেখবো, যে কিভাবে আসলে কানেকশন গুলো হইতে পারে। এটা এটা অ্যাকচুয়াল না, আমি তোমাদের অ্যাকচুয়াল গুলো দেখাচ্ছি যে কানেকশন গুলো কিভাবে হবে, যে কেন আসলে জানবা তুমি এই ধরনের কানেকশন করার জন্য এইভাবে জানবা, ঠিক আছে। এখন আমরা কিছু স্পেসিফিক উদাহরণ দেখবো, তাইলে তোমরা সুন্দর করে বুঝতে পারবা। দেখো এইখানে কি বলা আছে, যে 42, জাস্ট সবগুলারই ধীরে ধীরে এখন বুঝবা। 42কে যদি তুমি ভাঙো, কি কি আছে দেখো, 40 এবং 2, ঠিক আছে, আগে পিছে। তোমরা যেহেতু এটা আগে শিখছো, আগেরটা এ নাম্বারটা আগে লিখবা, বি নাম্বারটা পরে লিখবা, ঠিক আছে। তো আমরা তো আগে দেখলাম যে কিভাবে ভাঙতে হয়, কিভাবে আইডেন্টিফাই করতে হয়। তো তুমি এই 42-এর মধ্যে কি সম্পর্কে জানো, 40 সম্পর্কে জানো, বা 40টা সম্পর্কে জাস্ট তোমার আইডিয়া আছে, সে 40টা লিখলা, আর 42 মিলাইতে কত লাগে 2 লিখলা। এখন 2কে কি বলা হয় দা, আর 40কে বলা হয় 44। তার মানে 42 কি হবে, দুইটাকে একসাথে করে দাও, দা 44। এই যে তোমাদেরকে আগে আমি দেখাইলাম না, আগে কোথায়, এই যে আগে দেখাইলাম না, ধরো এই 40কে 44 বলে, 6কে বলা হয় হচ্ছে শর্ট বা হচ্ছে সরো, ঠিক আছে। তার মানে কি দেখো, আমরা আগে যেহেতু এই নম্বরটা পাইছি, এই নম্বরটা এই জায়গাতে আগে বসায় দেই, কি বলা হয় দেখো, শর্ট 44। 46কে তাইলে কি হবে, শর্ট 44 বলা হবে। বুঝতে পারছো বিষয়টা? খুবই ইজি। ওকে, কারণ এই অংশটা আমরা আগে জানছি, এজন্য এটা আগে লিখবো, বি অংশটা পরে জানছি, এজন্য বি অংশটা পরে লিখবো। ওকে, তো এরকম করে আরো আমরা যদি প্র্যাকটিস করি, দেখো 95কে আমরা সেম ভাগে, দেখো তুমি এই 90 থেকে 100-এর মধ্যে কি সম্পর্কে জানো, জাস্ট 90কে কি বলা হয়, 90 মানে তুমি 90কে কি বলা হয় দেখো, নবতিতম, ঠিক আছে। এই 90-এর জায়গায় নবতিতম লেখো, নবতিতম। ওকে, আর এই 5কে কি বলা হয় দেখো, 5কে তুমি শিখছো পঞ্চ, এই যে পঞ্চ দিয়ে দাও, পঞ্চ, পঞ্চ। ওকে, তার মানে পঞ্চ এবং নবতিতম মিলে কি হয়, পঞ্চনবতিতম, পঞ্চনবতিতম। বুঝতে পারছো কিভাবে কাজগুলা হচ্ছে? খুবই সিম্পল। তারপরে কি দেখো, তুমি যদি 66কে ভাঙো, সেম 60কে লিখলা, এবং আগে যেহেতু আমরা 1 থেকে 9 পর্যন্ত জানছি, তার মানে 66 মিলাইতে 60-এর সাথে কত যোগ করা লাগবে, 6। 6 এর জন্য কি, 6কে কি নামে ডাকা হয়, শর্ট নামে ডাকা হয়, লিখলা শর্ট। তারপরে 60কে কি নামে ডাকা হয়, ষষ্ঠীতম। এই দেখো এইখানে দেখা আছে 60কে কিভাবে ডাকা হয়, ষষ্ঠীতম, সেই ষষ্ঠীতম দিলা, ষষ্ঠীতম। এখন এই দুইটা একসাথে করে দাও, কি হয়, শর্ট ষষ্ঠীতম। শর্ট ষষ্ঠীতমকে বলা হয় 66। ঠিক আছে, খুবই সহজ। জাস্ট তুমি যেটা জানো সেইটা অংশে আগে ভাগ করে নিবা, এবং এই অংশটা যেহেতু আগে শিখছো এই অংশটা আগে দিবা, বি অংশটা যেহেতু পরে শিখছো এই জন্য বি অংশটা পরে দিবা। বুঝতে পারছো এই জিনিসটা? এই জিনিসটা কি বোঝা গেছে? এখন যে কোনো জিনিস তুমি এভাবে ভাঙতে পারবা, জাস্ট একটা এক্সেপশন আছে, সেটা কি উনোর ক্ষেত্রে, যেমন 19, 29, 39, 49, 59, 69, 79, 89। ঠিক আছে, এই জিনিসগুলাতে উনো যেগুলোর সাথে যুক্ত আছে সেগুলা আলাদা ওয়েতে বের করতে হয়, আর বাকি যা আছে সব এই একই নিয়মে বের করা লাগে। ঠিক আছে, সেটা কি দেখো, তো যদি আমরা 49কে দেখি, ঠিক আছে, 49কে দেখি, তো নর্মালি কেমন হওয়ার কথা ছিল, যে তুমি 40 থেকে 50-এর মধ্যে যেহেতু 49 আছে, তো 40 আর এইদিকে 9 এমন হওয়ার কথা ছিল, যে 9কে কি বলা হয়, ধরো নব, এই যে নব, ধরো এমন হওয়ার কথা ছিল না, যে নব, আর 40কে বলা হয় 44, তাই না, যে নব 44 হচ্ছেন 49, এমন হওয়ার কথা ছিল, কিন্তু না, যেহেতু উনো কথাটা আছে এজন্য পরের সংখ্যাটাকে তোমার নিতে হবে। ঠিক আছে, পরের সংখ্যাটা কি দেখো, যে উনো প্রথমে দিলা, তারপরে হচ্ছে পরের সংখ্যাটা কি দেখো, 50। ঠিক আছে,
যেগুলোর সাথে উনো কানেক্টেড থাকবে, তোমার যখন এরকম আসবে 59 59, তার মানে উনো প্রথমে লিখলা এবং এটার পরে কি আছে 60, এই 60 কে কি নামে ডাকা হয় দেখো, 60 কে কি নামে ডাকা হয়, 60 কে ধরো ষষ্ঠীতম লেখা হয়, আরে ষষ্ঠীতম, ঠিক আছে, এজন্য 69তম হচ্ছে 59, ঠিক আছে, বুঝতে পারছো? এইভাবে 29, কি দেখো 29, 29 কে ভাঙলে নর্মাল ওয়েতে ভাঙলে কেমন হইতো, যে 20+9 বা 9+10, 9+20 এমন হইতো না, কিন্তু ওইভাবে করা যাবে না, যেহেতু উনো কথাটা আগে আসতেছে, উনোটা আগে দিবা এবং দেওয়ার পরে এই যে এটা তারা কি বোঝাচ্ছে, 30 বোঝাচ্ছে, এজন্য 30কে কি বলা হয়, ত্রিংশ মনে হয়, কি বলা হয় দেখো, ত্রিংশ, উনো ত্রিংশ, ত্রিংশ, বুঝতে পারছো? এইভাবে, অথবা এইভাবেও লিখতে পারো, ধরো 69 কে যদি আমরা লিখি এরকম করে, প্রথমে লিখবা উনো, তারপরে 70 লিখে দিবা, এই 70কে ওই চার্টে দেখবা কি বলা হয়, চার্টে দেখবা এই 70কে বলা হচ্ছে সপ্ততিতম, এইভাবে লিখবা সপ্ততিতম, ওকে, তার মানে এই 69 কি কি বলা হয়, ঊনসপ্ততিতম, বোঝা গেছে? বুঝতে পারছো এই বিষয়টা? এটা কি বোঝা গেছে? এইটা হচ্ছে সেম জিনিস, দেখো এই যে 29কে ঊনত্রিংশ, আচ্ছা উনো বানানটা কিন্তু এইভাবে দীর্ঘই ন, ওকে, 19কে দেখো ঊনবিংশ, ঠিক আছে, কারণ 19 এর পরে কি আছে 20, উনো যেহেতু থাকবে তার মানে পরের সংখ্যাটা নিতে হবে, ঠিক আছে, উনো যেহেতু থাকবে পরের সংখ্যাটা নিতে হবে, এই যে উনো প্রথমে লিখলা, তারপরে 19-এর পরে কি থাকে 20, এই 20কে বলা হয় বিংশ, এজন্য ঊনবিংশ হচ্ছে 29, কিন্তু 99-এর ক্ষেত্রে ব্যতিক্রম, 99-এর ক্ষেত্রে কিন্তু কোনো উনো নাই, ঠিক আছে না, বলা হয় উনো 100, উনো 100 কিন্তু বলা হয় না, 99 বলা হয়, যেহেতু উনো কথা নাই তার মানে এটা নর্মাল ওয়েতে কাজ করবে, এই যে ভাঙ্গো 99-কে ভাঙলে কি হয় দেখো, 99-কে যদি তুমি ভাঙ্গো, 99-কে ভাঙলে কি হয় 9+90, 9-কে কি বলা হয় নব, আর 90 কি কি বলা হয় নবতিতম, নবতিতম, তার মানে 99-কে কি বলা হয় নবতিতম, বুঝতে পারছো? বুঝতে পারছো সবগুলা? এখন যে কোনো সংখ্যা তোমাকে যদি দেওয়া হয় তাহলে কি কখনো ভুল হবে, জাস্ট এই চারটা যদি তোমার মাথায় থাকে, এই চারটা যদি মাথায় থাকে, আর কখনো ভুল হবে? আর বের করার সিস্টেমটা কি বুঝে গেছো? বোঝা গেছে? আর কি কারো কোনো প্রবলেম আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং পরীক্ষাতে কিন্তু আসবে। আমাকে একটু বলো তো দেখি। আচ্ছা তোমাদের একটা কাজ দিই, ঠিক আছে, আচ্ছা তোমাদের সব থেকে ধরো 2 ডিজিটওয়ালা হচ্ছে পছন্দের প্লেয়ারের জার্সির নাম বলো। ধরো, ধরো আমি বলি আমার পছন্দের হচ্ছে, ধরো, আচ্ছা আমি কি তোমাদের বলছি এটা, ধরো 56, কি দেখাইছি, দেখাইছি না, 56, ধরো এটা মিচেল স্ট্রাক, তার হচ্ছে জার্সি নাম্বার, তাই না, ক্রিকেট খেলে, তো তার জার্সি নাম্বারটা আমি দিলাম, ধরো 56, এইটা দিয়ে আসলে কিভাবে হবে তোমরা একটু কমেন্ট করে দাও, মানে দেখাও দেখি আমারে, 56 কি হবে, এই চার দেখেই করো, চার দেখেই করো, ঠিক আছে, চার দেখেই করো, 56-কে ভাঙলে কি হয়, এইখানে দেখো চার দেখেই তোমরা করো, কারণ তোমরা চারটা এখনো মুখস্থ করো নাই, তোমরা মুখস্থ করলে পারবা যদি নিজে নিজে করতে পারো, 56-কে ভাঙলে কি হবে বলো দেখি, কে আগে অ্যান্সার করতে পারো, 56-কে তুমি পূরণবাচক সংখ্যায় বা ক্রমবাচক সংখ্যায় আমাকে লিখে দেখাও। হ্যাঁ বলো, শর্ট 50-তম, বাকিরা কি বোঝো নাই, একজন শুধু অ্যান্সার করলা কেন, এটা তো সবার পারার কথা, দেখো খুবই সহজ জিনিস, জানো কি এটার মধ্যে 50 আর তার সাথে কত যোগ করবা 6, ঠিক আছে না, করে কত আসে, 6-কে কি বলা হয় দেখো, শর্ট, লিখলা শর্ট, 50-কে কি বলা হয়, 50-কে বলা হয় 50-তম, 50-তম, ঠিক আছে না, তার মানে কি হচ্ছে শর্ট 50-তম, 50-তম, বুঝতে পারছো?
56 কে কি বলা হয়? ওকে, ওকে, হ্যাঁ, এই তো অনেক পারছো, অনেকে পারছো, হ্যাঁ। এইটাই বুঝছো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এইটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। ওকে, এখন আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা, আমরা কি নেক্সটে যাচ্ছি নাকি ব্যাকে যাচ্ছি? ওকে, ঠিক আছে। তো এই পূরণবাচক শব্দগুলাকে আবার 3 ভাগে ভাগ করা হয়, এতটা ইম্পর্টেন্ট না, এটা নতুন বইয়ের তথ্য। কি কি দেখো, সাধারণ পূরণবাচক, তারিখ পূরকবাচক এবং ভগ্নাংশ পূরণবাচক, ঠিক আছে। তো পূরণবাচক সংখ্যাগুলা থেকে কিন্তু প্রশ্ন আসলে ওইটা আছে, বা ক্রমবাচক বা পূরণবাচক থেকে, যে কোনটাকে কিভাবে তুমি ক্রম বা পূরণে পরিণত করতেছো, ঠিক আছে, কাকে বলে কি, এগুলা অত জানার দরকার নেই। এখন দেখো এই সাধারণ পূরণবাচক সংখ্যা, এই যে 3 ভাগে বিভক্ত সাধারণ পূরণবাচক সংখ্যা কি কোনগুলাকে বোঝানো হয়? এই নর্মালি যেগুলা প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এগুলা এগুলা ঠিক আছে, এগুলা জানার দরকার নেই, এটা অত ইম্পর্টেন্ট জিনিস না, ঠিক আছে। পরীক্ষাতেও কখনো এগুলা থেকে প্রশ্ন আসেনি। তো তারপরে তোমরা দেখে নিতে পারো যে 11 থেকে 18 পর্যন্ত এগুলাকে পূর্ণ পূরণবাচক এবং সংক্ষিপ্ত পূরণবাচক রূপ কেমন হইতে পারে। যেমন দেখো এই একাদশ, একাদশকে 11 তালবস্য লেখো। তারপরে দেখো এইদিকে 11তম, 11তমকে কিভাবে লেখে, 12 দ্বাদশকে কিভাবে লেখে, তারপরে 12তমকে কিভাবে লেখে, মানে এগুলা বেসিক যেগুলা তোমরা ইন্টারমিডিয়েটেই নর্মালি লিখছো, ঠিক আছে না। ক্লাস 10 পর্যন্ত ধরো বইয়ের উপরে লিখছিলা না যে দশম, দশম শ্রেণী, তো সেইগুলো আর কি, এগুলা খুবই ইম্পর্টেন্ট জিনিস না, ঠিক আছে। ওকে, এখন দেখো এই যে এই জায়গাতে ছিল 19 থেকে 99 পর্যন্ত সংক্ষিপ্ত এবং পূর্ণবাচক, ঠিক আছে। তো এগুলো তো আমরা বের করা শিখছি, ঠিক আছে না, সেই জিনিসগুলো এখানে আছে, ঠিক আছে। এই দেখো 49তম, ঠিক আছে, 49কে কি বলা হয়? 49তম কেন, কিভাবে, যেটা আমি তোমাদেরকে শিখাইলাম। তো এই অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো আমরা একটা ছক থেকে জাস্ট শিখে ফেলতে পারছি, ঠিক আছে। খুব ভালোভাবে ওই জিনিসটা মনে রাখবা, না মনে রাখলে খবর আছে। তো এগুলা সেম। আর এই যে এটা একটু মাথায় রেখো যে বাংলা ভাষায় আসলে এগুলাকে অনেক সময় কি কি নামে ডাকা হয়, ঠিক আছে। আর বাংলা ভাষায় যেগুলা, সেগুলা নারীবাচক রূপে ব্যবহৃত হয়, ঠিক আছে। যেমন দেখো প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, ঠিক আছে। এগুলাকে বাংলা ভাষায় আসলে এগুলা নারীবাচক অর্থে ব্যবহৃত হয়। এটা পরীক্ষাতে অনেক সময় আসে যে ক্রমবাচক সংখ্যাগুলোকে অনেক সময় নারীবাচক অর্থে ব্যবহার করলে, সে মানে অনেক অনেক সময় হচ্ছে বাংলায় ব্যবহার করলে সেগুলা কি অর্থে প্রকাশিত হয়, নারীবাচক অর্থে। যেমন প্রথমা, প্রথমা কথাটা কি শুনে কোনো ছেলেকে বোঝাচ্ছে না, নারীকেই বোঝাচ্ছে, ঠিক আছে। এটা মাথায় রেখো। ওকে, ওকে, লেট লেট করা যাবে না অনি, লেট করা যাবে না, লেট করা যাবে না, ঠিক আছে। এখন দেখো তারিখবাচক শব্দ বা হচ্ছে তারিখ পূরণবাচক শব্দ, ঠিক আছে, আমাদের লাস্ট আজকের। ওকে, লাস্ট সংখ্যাবাচক শব্দের লাস্ট, পড়ার লাস্ট না। ওকে, কি বলা আছে দেখো, এই জায়গা থেকে স্পেসিফিক যে প্রশ্নটা হয়, কি বলা আছে দেখো, বাংলা মাসের তারিখ বোঝাতে যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় তাকে তারিখবাচক শব্দ বলে, ঠিক আছে। কি, বাংলা মাসের তারিখ বোঝাতে। ওকে, এতটুকু মাথায় রেখো। যেমন দেখো পয়লা, তারপরে এই যে পহেলা বৈশাখ, 22শে শ্রাবণ, বাংলা মাসের তারিখ, ঠিক আছে না। 22শে শ্রাবণ, 21শে ফেব্রুয়ারি, না 21শে ফেব্রুয়ারি বলা যাবে না, ধরো অন্য একটা বলতে পারো, বাংলা মাস, বাংলা মাস দাও, ঠিক আছে, যে যে কোনো কিছুই দাও। তারপরে দেখো এই যে তারিখবাচক শব্দগুলোর প্রথম 4টা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখো। প্রথম যে 4টা আছে 1 থেকে 4 পর্যন্ত, এগুলা হিন্দি নিয়মে সাধিত এবং বাকিগুলা বাংলার নিজস্ব ভঙ্গিতে গঠিত, ঠিক আছে। এই যে যে কথা বলা হয় যে পহেলা, পহেলা পহেলা আগস্ট, বা ধুর পহেলা ফাল্গুন, ঠিক আছে, এইভাবে বলা আছে না, পহেলা ফাল্গুন, পহেলা, এগুলা হচ্ছে বাংলাগুলা যেগুলো 1 থেকে 4 পর্যন্ত আছে, সেগুলা হিন্দি নিয়মে। তো পরীক্ষাতে আসে যে বাংলা এই যে এগুলা প্রথম 4টা কোন নিয়মে থাকে, প্রথম 4টা হিন্দি নিয়মে, পরের গুলা হচ্ছে বাংলার নিজস্ব ভঙ্গিতে। দেখো কি কি, এই দেখো পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, এই 4টা হচ্ছে, এই 4টা হচ্ছে হিন্দি, ঠিক আছে, হিন্দি নিয়মে। আর বাকি যেগুলা আছে এগুলা বাংলার নিজস্ব ভঙ্গিতে, বাংলার নিজস্ব ভঙ্গিতে, নিজস্ব ভঙ্গিতে, ভঙ্গিতে, ঠিক আছে, বুঝতে পারছো। এইটাই এইটাই এইটাই, এইখান থেকে আর কোনো কিছু না। ওকে, এটাই মাথায় রাখো। এরকম করে তোমার পরীক্ষায় দিতে পারে যে চৌঠা, এইটা তারিখবাচক শব্দ এবং এটা কি অর্থে ব্যবহার হয়েছে, হিন্দি অর্থে, বা কোন জায়গা থেকে আসছে, কোন শব্দ থেকে নেওয়া হয়েছে। ওকে, বা কোন স্টাইলে গঠিত হয়েছে, কোন ভঙ্গিমাতে গঠিত হয়েছে, তখন হিন্দি বলে দেবা, হিন্দি।
ওকে, এইটা এই জিনিসটাই এখানে বলা হয়েছে, আর তেমন কিছু নাই। তো এখনকার হোমওয়ার্ক, ঠিক আছে, হোমওয়ার্ক হচ্ছে এই যে বচন এবং সংখ্যাবাচক শব্দ এই দুইটা থেকে যত পরীক্ষা দেয়া যায়, 50 50 50 150 মার্কের পরীক্ষা দিবা, সবগুলা প্রশ্ন কভার করবা, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের আজকে দুইটা টপিক শেষ হয়ে গেল। ওকে, দুইটা টপিক শেষ হয়ে গেল। এখন আমরা আজকে থার্ড টপিকে যাব, সেটা হলো সিনট্যাক্স। সিনট্যাক্স বলা হয় ইংলিশে, বা পদক্রম। পদক্রম বলতে কি বোঝায়, পদ বলতে কি বোঝায়, একটা বাক্যের মধ্যে, আসলাম কেন, পদ তোমাদের প্রত্যেকটা ক্লাসে আমি বলছি এই পদের কথা, যে পদ জিনিসটা কি, ঠিক আছে। পদক্রম বলতে যে পদগুলা বা শব্দগুলা একটা বাক্যের মধ্যে কিভাবে বসবে, কোন স্ট্রাকচারে বসবে, এই জিনিসটাকেই বলা হয় পদক্রম। মানে পদ সংস্থাপন আর ক্রম মানে কি, দেখো পদ বলতে কি বোঝায়, শব্দ, একটু মজা করি। সংস্থাপনার মানে কোথায় স্থাপন করা হবে সেটার, ক্রম মানে হচ্ছে কোন সিরিয়াল অনুসারে, ঠিক আছে। ওয়ান কাইন্ড হচ্ছে বিল্ডিং এ তুমি পিলার বসাইতেছো, এখন কোনটার পর কোনটা বসাবা সেইটা, তাইলে বিল্ডিং ভালো মজবুত হবে। তো একটা সেন্টেন্স স্ট্রং ভাবে এক্সপ্রেস করার জন্য বা প্রকাশ করার জন্য তুমি আসলে শব্দ বা পদগুলাকে কিভাবে কোনটার পর কোনটা বসাবা, ঠিক আছে, কোথায় কর্তা, কোথায় কর্ম, কোথায় ক্রিয়া, এই যে সিস্টেমটা আছে এইটা পুরোটাই আলোচনা করা হয় এই সিনট্যাক্স বা হচ্ছে বাক্য পদ সংস্থাপনা, বাক্যে পদ সংস্থাপনার ক্রমে, ঠিক আছে। ওকে, ঘুম ধরছে, ঘুম কেন আসবে? হুম, সংখ্যাবাচক শব্দ কত প্রকার, এই নিয়ে কিছু বইয়ে দুই প্রকার আছে, ক্রমবাচক এবং পূরণবাচক। দেখো আমি সবসময় তোমাকে বলবো যে পুরোনো বইটা ফলো করো, ঠিক আছে, পুরোনো বইয়ে 4 প্রকার দেয়া আছে, ওইটাই পড়ো। আর তোমাদের নতুন বইটাকে মানে খুবই একটা বাজে বই, ওকে, তোমরা দেখবা ইউটিউবে অ্যাডমিশন রিলে আমি ওই নতুন বইটার A to Z একটা ভিডিও করছিলাম, যে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দিয়ে দিয়ে ব্যাকরণের। ওই বইটা আমার কাছে পড়ে মনে হয়েছে যে এই বইয়ে আসলে কিছু নাই, এবং ওইটা অ্যাকসেপ্টেবল বই না, এটা হচ্ছে মেধা শূন্য করার প্ল্যান ছিল তোমাদের বা আমাদেরকে, যার কারণে বইটা এত মডিফাই করা হয়েছে। তো ওই বইয়ে যে তথ্যগুলাই দেয়া থাক, ওগুলা আসলে ঠিকঠাক তথ্য না, ঠিক আছে। এই যে 19 সালে পর যে বইটা আসছে ওইটা ঠিকঠাক তথ্য না, ওইটা মানে মানে কি বলবো, ওইটা কোনো লজিক্যালি নেই, ঠিক আছে। এখন কিছু কিছু আবার ক্ষেত্রে তারা মডিফাই আনছে, ঠিকঠাক মডিফাই, যেমন কি বলি, ধরো ভাষা, উৎস অনুসারে ভাষা কত প্রকার, এগুলাতে আবার ঠিকঠাক দিছে। তো আজকের যেহেতু তুমি প্রশ্নটা করলা যে আসলে ভাইয়া আমি কনফিউজড হয়ে গেছি পুরোপুরি যে সংখ্যাবাচক শব্দ আসলে কয় প্রকার, কিছু বই কি আছে, তো পুরাতন ব্যাকরণ বইটাতে যেটা আছে এটা অ্যান্সার করবা, ঠিক আছে। আর এই যে স্পেসিফিক যেগুলা প্রশ্ন কনফিউজড হয়ে আসে, এক এক বইয়ে এক এক রকমের তথ্য আসে, এই প্রশ্নগুলা না পরীক্ষাতে দেয় না, তুমি দেখবা। মানে আমি দায় সারানোর জন্য এটা বলতেছি না, আসলেই পরীক্ষাতে দেয় না, আমি কখনো পাই নাই, ঠিক আছে। এই জন্য এইগুলা নিয়ে খুবই কনফিউজ হওয়ার কিছু নাই। তোমাদের কাকে বলে, কত প্রকার, এইগুলা থেকে খুব কম প্রশ্ন আসবে, আর না মানে আসবে না বললেই চলে, ঠিক আছে। এজন্য এই জিনিসটা নিয়ে কোনো কনফিউশনে কিছু নেই। তারপরেও তুমি যদি কনফিউজড হও, আমি বলবো পুরোনো ব্যাকরণ বইটাকে ফলো করবা, ঠিক আছে। বাংলা বিচিত্রাতে 2 দিয়ে দিছে। আচ্ছা সাদমান, বুঝতে পারছি, ঠিক আছে। তুমি হচ্ছে পুরোনো বইটাতে যা 4 প্রকার আছে এটাই ফলো করো, এটা এটা বেস্ট আমার কাছে মনে হয়। বাংলা বিচিত্রা তো জয়কলির না, ওরা তো সহায়ক বই, সহায়ক বইয়ের আসলে অতটা ইয়া নাই, ওকে। এইটা, এখন দেখো আমরা কি পড়বো, এই যে বাক্য সংস্থাপনা ক্রম, মানে এইটাই আর কি, যে কোথায় কোন পদটা বসবে। আমি তো তোমাদের সংজ্ঞাটা বলেই দিছি যে পদক্রম বা সিনট্যাক্স বলতে বোঝায় যে সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড গুলা কোথায় কিভাবে বসবে, এইটাই হচ্ছে এই পদক্রম বা সেন্টেন্সে আলোচনা করা হয়, বা পদের ক্রম গুলা কিভাবে হবে সেটা, ওকে। তো আমরা এই নিয়মাবলী গুলো একটু করে শেখার ট্রাই করব, ওকে। এখনো কি ঘুম আসতেছে? হ্যাঁ, হুম, এই টাকা দীপু খালা পকেটে নিয়ে নিছে, হ্যাঁ টাকা দীপু খালা পকেটে নিয়ে নিছে, ওকে।
ঠিক আছে, ঘুম আসলে হবে না, ঠিক আছে, ঘুমানো যাবে না, ঘুমানো যাবে না, ঘুম সাইরা গেছে। আচ্ছা দেখো, আমাদের আরো অল্প, ঠিক আছে, তোমাদের ঘুমানোর সময় দিয়ে দেবো, আরো অল্প আছে, একটু দেখো কি বলা আছে, যে আমরা কিছু নিয়ম দেখবো, ঠিক আছে, যে কর্তা কর্ম এগুলা কোথায় বসে। তো দেখো প্রথম নিয়ম না, মজা, এই জিনিসটা খুবই মজা পাবা এই জিনিসটা পড়ে। দেখো কি বলা আছে, যে সাধারণ বাক্যের প্রথমে, ঠিক আছে, মানে যে কোনো বাক্যের প্রথমে সম্প্রসারক সহ, সম্প্রসারক বলতে কি বোঝো জানো, যে যেটা আসলে কোনো জিনিসকে সম্প্রসারিত করে, ঠিক আছে। এখন সেটা হইতে পারে সাবজেক্টের সম্প্রসারণ, সেটা হইতে পারে অবজেক্টের সম্প্রসারণ, নো প্রবলেম, বুঝছো। উদাহরণ দিলে আরো বুঝবা, জাস্ট এতটুকু মাথায় রাখো। সেই কথায় বলা হয়েছে যে প্রথমে সম্প্রসারক সহ উদ্দেশ্য বা কর্তা, উদ্দেশ্য বলতে ওই কর্তা বা সাবজেক্ট, ঠিক আছে, এই সাবজেক্টকে এগুলা বলা হয়। এবং বাক্যের শেষে সম্প্রসারক সহ বিধেয় বা ক্রিয়াপদ বসে। দেখছো ইন্টারেস্টিং জিনিস কি বলা হয়েছে, যে প্রথমে কি বসে সাবজেক্ট, এবং শেষে কি বসে, শেষে বসে হচ্ছে ক্রিয়া। ওকে, ইংরেজিতে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইংরেজিতে কি জানো, সাবজেক্টের পরে ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে। কিন্তু বাংলাতে এসে কি হয় জানো, প্রথমে কর্তা বসে, তারপরে তারপরে হচ্ছে ধরো কর্ম বসে, তারপরে বসে হচ্ছে ক্রিয়া। তার মানে তুমি যদি ইংরেজিতে এটাকে ট্রান্সলেট করো, সাবজেক্টের পরে অবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে। টেকনিক্যালি কিন্তু সেই কথাটাই বলছে, ঠিক আছে, ওকে, সেই কথাটাই বলছে। যেমন আমি তোমাদের যদি উদাহরণ দিয়ে বুঝাই, ধরো আমি বই পড়ি, বই পড়ি, দেখো এইভাবে কি খেয়াল করছে কেউ কখনো, করলে ভালো। কি বলা আছে, আমি, আমিটা কি একটা সাবজেক্ট বা এটা হচ্ছে কর্তা, ঠিক আছে না, বইটা কি, বইটা হচ্ছে অবজেক্ট বা কর্ম, পড়িটা কি ভার্ব বা হচ্ছে ক্রিয়া, ঠিক আছে। তার মানে দেখো প্যাটার্নটা কি ফলো করছে, কর্তা প্লাস কর্ম প্লাস হচ্ছে ক্রিয়া। বুঝতে পারছো বাংলায় শব্দগুলো কিভাবে বসে, সেই কথাটাই এখানে বলা হয়েছে, যে সাধারণত বাক্যের প্রথমে কি বসে, সম্প্রসারক সহ উদ্দেশ্য, সম্প্রসারকটা আপাতত বাদ দাও, বাক্যের প্রথমে কি বসে উদ্দেশ্য, শেষে কি বসে ক্রিয়া বসে বা বিধেয় বসে, ঠিক আছে। এখন দেখো এই জায়গাতে সম্প্রসারক বুঝবা, মনোযোগী ছাত্ররাই, বললাম না যে সম্প্রসারক মানে কি, যেটাকে সম্প্রসারিত করে, সেটা সাবজেক্ট কেউ করতে পারে, অবজেক্ট কেউ করতে পারে। ছাত্ররাই এখানে কি সাবজেক্ট, এই সাবজেক্টকে মনোযোগী এই শব্দটা কি করছে, সম্প্রসারিত করছে বা বড় করে দিছে, যে মনোযোগী ছাত্ররাই, মনোযোগ শব্দটা কি করছে, নতুন কি এটা অন্য কিছু অবজেক্ট হিসাবে পড়ছে বা ভার্ব হিসাবে কাজ করছে না, এটা এই ছাত্রদেরকেই মডিফাই করছে বা ছাত্রদেরকেই আরো একটু বড় করে দিছে, যে মনোযোগী ছাত্র, ঠিক আছে। কি বলা হয়েছে, মনোযোগী ছাত্ররাই রীতিমতো পড়াশোনা করে, বুঝতে পারছো, কি করে রীতিমতো, রীতিমতোটা কি করে, পড়াশোনা, পড়াশোনা কি অবজেক্ট, তার মানে কি দেখো এই রীতিমতোটা অবজেক্টকে সম্প্রসারিত করছে, বড় করছে, আর এই যে করে এটা হচ্ছে ক্রিয়া। তার মানে দেখো এই সেন্টেন্সের মধ্যেও, এই বাক্যটার মধ্যেও সেম স্ট্রাকচার, প্রথমে কি বলছে সম্প্রসারক সহ কর্তা, এই যে সম্প্রসারক সহ কর্তা, তারপরে কি দেখো সম্প্রসারক সহ কর্ম বা অবজেক্ট, তারপরে হচ্ছে হচ্ছে ক্রিয়া, ঠিক আছে। তার মানে দেখো কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া, এই সেন্টেন্সে বাংলা সব মানে সেন্টেন্স গুলা তৈরি হয়েছে, ঠিক আছে। সেইটাই হচ্ছে এইখানে বলা হয়েছে রুল আকারে, যেটা তুমি জানতাই, সেটাকে রুল বানায় দিছে, ঠিক আছে, ওকে। অ্যাডভার্বের মতো বলতে পারো, আবার নাও বলতে পারো, ঠিক আছে। কেমন ছাত্ররা, মনোযোগী ছাত্ররা, ঠিক আছে। আচ্ছা তারপরে কি দেখো, সম্বন্ধ পদ বিশেষ্যের পূর্বে বসে। সম্বন্ধ বলতে কি বোঝায়, যে যেগুলা দ্বারা কাউকে সম্বন্ধ করা হয়, যেমন ধরো যে ওহ, ও দ্বারা হবে না, ধরো হে, ঠিক আছে, হে দয়াল, এই টাইপের, ঠিক আছে, হে দয়াল, তারপরে ধরো ও হে মাঝি, ঠিক আছে, ও হে মাঝি, এইগুলা ধরো, এই যে ও হে মাঝি, ওকে। এই যে ও হে দ্বারা কাকে সম্বন্ধ করা বুঝাইলো, মাঝিকে, মাঝিটা একটা কি বিশেষ্য বা নাউন, সেটাই বলা হয়েছে যে সম্বন্ধ পদ বিশেষ্যের পূর্বে বসবে। এই যে এটা কি মাঝি, এটা কি বিশেষ্য বা নাউন, বিশেষ্যের পূর্বে কি বসলো, ওহে, ওহেটা কি সম্বন্ধ পদ,
সম্বন্ধ পদ। বুঝতে পারছো যে কিভাবে সম্বন্ধ পদটা বিশেষ্যের পূর্বে বসে, এভাবে বসে। ওকে, এইটা একটা রুল। তারপরে কি দেখো, কারক বা বিভক্তিযুক্ত পদ অসমাপিকা ক্রিয়াপদ, আচ্ছা আচ্ছা, বা অসমাপিকা ক্রিয়াপদ বিশেষ্যের আগে বসে। তার মানে কি বলা হয়েছে, বিশেষ্য বলতে কি অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভের আগে কি কি বসবে, কারক বা বিভক্তিযুক্ত পদ অথবা অসমাপিকা ক্রিয়াপদ অ্যাডজেক্টিভের আগে বসতে পারে। তার মানে নিচেরটা দেখো, রাজশাহীর আম খেতে চমৎকার, চমৎকারটা কি একটা অ্যাডজেক্টিভ। ওকে, এই অ্যাডজেক্টিভের আগে কি কি বসতে পারে, দেখো বিভক্তিযুক্ত পদ, খেতে এইখানে এ বিভক্তিযুক্ত আছে না, খাওয়াটা কি কাজ, তার মানে এটা একটা ভার্ব যুক্ত আছে। ওকে, রাজশাহীর আম খেতে, এটা কি একটা অসমাপিকা ক্রিয়াও যুক্ত আছে। সেটাই বলা হয়েছে যে এই যে অ্যাডজেক্টিভ বা বিশেষ্য, মানে বিশেষণ, সরি বিশেষ্য না বিশেষণ, বিশেষণ মানেই তো অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ বা বিশেষণের আগে কি কি বসতে পারে, বিভক্তি বা কারক যুক্ত পদ বসতে পারে, অথবা কি বসতে পারে, অসমাপিকা ক্রিয়া। তুমি ধরো এই সেন্টেন্সটাকে, এই যে চমৎকার লেখাটা বাদ দাও, দিয়ে এখন পড়ো, রাজশাহীর আম খেতে সম্পূর্ণ মনে ভাব প্রকাশ করলো না, যেহেতু সম্পূর্ণ মনে ভাব প্রকাশ করলো না, এটা একটা অসমাপিকা। এখন তুমি যদি ক্রিয়াটাকে মডিফাই করো বা ক্রিয়াটাকে আইডেন্টিফাই করো, তাইলে কি হবে, এটা অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, তো সেই কথাই বলা হয়েছে যে কারক বা বিভক্তিযুক্ত পদ বা অসমাপিকা ক্রিয়াপদ বিশেষ্যের কোথায় বসে, আগে বসে। এই যে বিশেষ্য কি চমৎকার, চমৎকারের আগে বসছে। বুঝতে পারছো, এইভাবে। তো এইটা কারেক্ট আমি কেমনে করছিলাম আমি পড়তাম কেমনে, যখন একটা অপশন আসতো আমি অপশন গুলো টেস্ট করতাম, একা একা খেলতাম অপশনের সাথে। খেলাটা কেমন দেখো, ধরো একটা এরকম দিল যে লোকটি ব্যবহারে খুবই ভদ্র। এখন এরকম বলা হয়েছে যে অ্যাডজেক্টিভের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বা ধরো এরকম বিশেষণের পরে বসে হচ্ছে বিভক্তিযুক্ত পদ। এখন আমি খুঁজতাম যে বিশেষণ কোনটা, এই যে ধরো ভদ্র। ঠিক আছে, ভদ্রের পরে কি বসে, বিশেষণ যুক্ত পদ, এটা একটা অপশনে আছে, তার মানে পরে কিছুই নাই, ওই অপশন ভুল। ঠিক আছে, এরকম নিজে সেন্টেন্স তৈরি করবা, করে টেস্ট করতে পারো। ওকে, করতে পারো। সেইভাবেও তোমরা এই জায়গাতে আমি ওই জিনিসগুলাই তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, পড়াকে শুধু পড়া পড়লে হবে না, পড়াকে ফিল করতে হবে। ঠিক আছে, বলো তো দেখি যে প্রেম আসলে কোনগুলা লাস্ট পর্যন্ত থেকে যায়, বা লাস্ট স্টেজ পর্যন্ত ধরো বিয়ে শাদী হয়ে যায়, বা লাইফ টাইম একটা পার্টনার থাকতে পারে, যারা ফিল করতে পারে নিজের ইমোশন গুলাকে, ইনার কানেকশন বুঝতে পারে যারা একজন আরেকজনকে। তো বিষয়টা পড়াশোনার ক্ষেত্রে এমন, যে পড়াকে তুমি বুঝতে পারবা সেই পড়াকে লাইফ টাইম রাখতে পারবা, যে পড়াকে বুঝতে পারবা না সে পড়া কি হয়ে যাবে, ব্রেক আপ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো, পড়াশোনা প্রেম এগুলা যখন ভিতর থেকে আসবে, তখনই লাইফ টাইম তোমার সাথে ঝুলে থাকবে, ছাড়তে চাইলেও যাবে না। আর যদি ইনার কানেকশন না থাকে, একজন আর একজনকে যদি বুঝতে না পারো, সেন্টেন্স কে যদি বুঝতে না পারো, তাইলে সেন্টেন্স হাজার ধরে রাখলেও সেন্টেন্স তোমার কাছে থাকবে না। ঠিক আছে, ঠিক আছে। রাসেল ভাইপার, রাসেল ভাইপার, হ্যাঁ, রাসেল ভাইপার হয়ে যাবে তোমার লাইফ থেকে। ওকে, ঠিক আছে। তো এই কথাই দেখো এখানে বলা আছে, ভদ্রটাকে এটা অ্যাডজেক্টিভ, তার পূর্বে এই দেখো খুবই, মানে ব্যবহারে এই যে এ বিভক্তি যুক্ত হয়েছে। ঠিক আছে, এরকম করে যোগ থাকতে পারে। তারপরে আর একটা রুল দেখো, এইখানে কি বলা আছে, বিশেষ্যের পরে মানে নাউনের পরে বিধেয় বিশেষণ সর্বদা কি বসবে, মানে বিধেয় বিশেষণ সর্বদা বসে, মানে নাউনের পরে অ্যাডজেক্টিভ বসবে, এই কথাটাই বলা হয়েছে। কি দেখো, লোকটি যে জ্ঞানী, তাতে সন্দেহ নেই, লোকটি কি একটা নাউন, এরপরে কি বসছে, জ্ঞানী, জ্ঞান কি একটা, মানে জ্ঞানী দ্বারা তার কি একটা অবস্থা বোঝাচ্ছে বা তার একটা গুণাগুণ বোঝাচ্ছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ। এই কথাই বলা হয়েছে যে নাউনের পরে অ্যাডজেক্টিভ বসে। ওকে, তারপরে কি দেখো 5 নম্বর রুলে কি বলা আছে, যে বাক্যের প্রথমে কর্তা, পরে কর্ম এবং শেষে ক্রিয়াপদ বসে, যেটা আমি তোমাদেরকে বুঝাইলাম যে সেন্টেন্স কিভাবে তৈরি হয়, প্রথমে কর্তা, তারপর কর্ম, তারপরে ক্রিয়া, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট এবং ভার্ব, এই স্ট্রাকচার অনুসারে বাংলার বাক্যগুলা তৈরি হয়। ওকে, বোঝা গেছে, সেই কথা বলা হয়। দেখো, আমি শাহানামা পড়ছি, আমি কি, এটা হচ্ছে কর্তা, শাহানামা কি কর্ম, পড়ছি কি ক্রিয়া। ওকে,
ফাহিম, তোরে তোরে নিয়ে আমি খেলা করবো, হ্যাঁ? সেন্টেন্স কে নিয়ে খেলা করতে হবে। চান্স না পাইলে সে তোরে নিয়ে খেলবে। পোলাপান ফাহিম না, সেন্টেন্স কে নিয়ে খেলা করতে হবে। চান্স না পাইলে খবর আছে, চান্স পাইলে খেলাধুলা সব হবে। সেন্টেন্স কে নিয়ে খেলতে পারবে, সবকিছু করতে পারবে, চান্স পাইতে হবে। ওকে, মাথা তো ঠিক জায়গায় কাজ করে, হ্যাঁ? সেন্টেন্স ধোকা দিবে না, সেন্টেন্স ধোকা দিবে না। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এইখানে কি বলা আছে, কবিতায়, ওকে, কবিতায় ব্যতিক্রম হইতে পারে। এই যে এখন তোমাদের ওষুধ এসে গেছে, কি বললাম যে সেন্টেন্স ধোকা দিতে পারে, সেন্টেন্স ধোকা দিতে পারে কোথায়, কবিতায়। তুমি যদি কবি হয়ে যাও, তুমি যদি ফিলোসফার হয়ে যাও, উদাস হয়ে যাও, তাইলে তো সেন্টেন্স তোমার সাথে থাকবে না, ঠিক আছে না? সে কথাই বলা হয়েছে যে সব সময় সাবজেক্টের পরে অবজেক্ট তারপরে ভার্ব, এই সিস্টেমে বসবে না। কোন কোন জায়গায়, যখন তুমি তোমার লাইফ নিয়ে সিরিয়াস থাকবা না, ঠিক আছে, যখন তুমি বাউন্ডুলে হয়ে ঘুরবা, অনিকেত প্রান্তরে বের হয়ে যাওয়া, তখন তোমার সাথে সেন্টেন্স থাকবে না। তো সেই অনিকেত প্রান্তর গুলা কি কি দেখো, সেই অনিকেত প্রান্তর গুলার মধ্যে একটা হচ্ছে কবিতা, ঠিক আছে? কি বলা আছে দেখো, কবিতায় এর ব্যতিক্রম হইতে পারে, যেমন লহ নমস্কার সুন্দর আমরা, আমরা কি সাবজেক্ট, কোথায় আছে শেষে, কোনো হিসাব তারা হচ্ছে না, ঠিক আছে? এজন্য কবিতায় এর ব্যতিক্রম হইতে পারে, এই অনুসারে বসবে না, কর্তা কর্ম ক্রিয়া, ওকে। তারপরে কি দেখো, বাক্যে জোর দিতে গেলেও নিয়মের ব্যতিক্রম হইতে পারে, জানি তোমার মুরত কতটুকু, ঠিক আছে, জানি তোমার মুরত কতটুকু, এমন হইতে পারে, ঠিক আছে, সেই কথা বলা হয়েছে। তারপরে কি দেখো, বহু পদময় বিশেষণ অব্যয় অবশ্যই বিশেষ্যের পূর্বে বসে, মানে বলা হয়েছে যে যদি অনেকগুলা অ্যাডজেক্টিভ থাকে, ঠিক আছে, সেই অ্যাডজেক্টিভ প্লাস নাউন আকারে বসতে পারে, ঠিক আছে। সেটা কি দেখো, নাক কান গলার ডাক্তার, ডাক্তারটা একটা নাউন, তার আগে কি অ্যাডজেক্টিভ বসছে, ঠিক আছে। আমরা তো কি জানি যে নাউনের পরে অ্যাডজেক্টিভ সবসময় বসে, কিন্তু যখন অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকবে, এই যে নাক কান গলার ডাক্তার, কিসের ডাক্তার, নাক কান গলার ডাক্তার, ঠিক আছে, এরকম যখন থাকবে তখন বহুপদময় বিশেষণ, মানে অনেকগুলো অ্যাডজেক্টিভ যখন থাকবে সেগুলো নাউনের আগেও বসতে পারে, সে কথাই বলা হয়েছে। বাট স্পেসিফিক যদি একটা একটা যদি অ্যাডজেক্টিভ থাকে, সেটা সবসময় নাউনের পরে বসবে, ঠিক আছে, এটা গোলমাল করা যাবে না, এতটুকুই। এইটা এই যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ প্লাস নাউনের মধ্যে মেইন ডিফারেন্স, ওকে, এটাই। সেন্টেন্স ধোকা দিচ্ছে, মানুষ ধোকা দিবে না, এই জন্য সঠিক সেন্টেন্স সিলেক্ট করতে হবে, ওকে। এখন দেখো, বাক্যে না বা নে অব্যয়ের ব্যবহার, ঠিক আছে, না বা নে অব্যয় গুলা বাক্যে কিভাবে ব্যবহৃত হইতে পারে, না কোথায় কোথায় বসতে পারে সেটা বলা হয়েছে। দেখো, সমাপিকা ক্রিয়ার পরে বসে না, না কোথায় বসে, এক নম্বরে হচ্ছে সমাপিকা ক্রিয়ার পরে, যেমন দেখো আমি যাব না, আমি যাব না, ওকে, এটা দ্বারা কি সমাপিকা ক্রিয়া, আমি যাব না, সমাপিকা ক্রিয়া। আমি ভাত খাই নেই, রুটি খাই, ঠিক আছে, মানে দেখো ক্রিয়ার পরে বসতেছে, সেই কথাই বলা হয়েছে যে সমাপিকা ক্রিয়ার পরে না বা নে বসে। তারপরে কি দেখো, অসমাপিকা ক্রিয়ার পূর্বে বসে, না চাইতেই, ঠিক আছে, চাইতে তার আগে বসে গেছে, এটা অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে না? সেটা বলছে যে নাটা হচ্ছে সমাপিকা ক্রিয়ার পরে বসে এবং অসমাপিকা ক্রিয়ার পূর্বে বসে, না চাইতেই তাদের কোনো মর্যাদা নেই। তারপরে কি দেখো, বিশেষণের পূর্বে বসে, কি বলছে, বিশেষণের পূর্বে, বিশেষণ মানে কি অ্যাডজেক্টিভ, দেখো এই জায়গায় অ্যাডজেক্টিভ গুলা কি কি আছে, ভালো মন্দ, এইগুলার আগে বসছে, ঠিক আছে। তারপরে কি দেখো, যদি দিয়ে যদি বাক্য আরম্ভ হয়, না সমাপিকা ক্রিয়ার পূর্বে বসে, দেখো তুমি যদি না যাও, ঠিক আছে, শর্টকাটে সবগুলা মনে রাখবা কি জানো, যে শুধুমাত্র শুধুমাত্র সমাপিকা ক্রিয়ার পরে, সমাপিকা ক্রিয়ার পরে না বসে, বাকি সব সময় ক্রিয়ার আগে না বসে, ঠিক আছে, শুধু সমাপিকা ক্রিয়ার পরে না বসে, বাকি যে কোনো ক্ষেত্রে ক্রিয়ার আগে না বসে,
এটা মনে রাখতে পারবা শর্টকাটে। ওকে, এই তিনটা দেখো, অসমাপিকা ক্রিয়ার পূর্বে বসতেছে, বিশেষণের পূর্বে বসতেছে, যদি দিয়ে বাক্য শুরু করলে সমাপিকা ক্রিয়ার পূর্বে বসতেছে। বুঝতে পারছো? ওকে ওকে, দেখো না, নয় বা ব্যতীত অন্য অর্থে কি অর্থে ব্যবহৃত হয়? বিকল্প অর্থে। দেখো, তুমি বাড়ি যাবে, না আমি যাব, তুমি যাবা নাকি আমি যাব, না দ্বারা কি বুঝাইতেছে? বিকল্প বোঝাচ্ছে, সেটাই বোঝাইছে। তো অনেক সময় এই সেন্টেন্সটা দিয়ে প্রশ্ন আসতে পারে যে এই না কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিকল্প অর্থে। তারপরে একটা গান গাও না ভাই, মানে অনুরোধ অর্থেও ব্যবহার হয়েছে। ঠিক আছে, এইটা। ওকে, এইটাই হচ্ছে মোটামুটি আজকের তোমাদের ক্লাস। ঠিক আছে, আমরা আজকে তিনটা টপিক শেষ করলাম, এইটাই। বুঝতে পারছো? এটাই আজকের হচ্ছে ক্লাস।